হয়তো অ্যাড করে দিবে। করে দেওয়ার পরে ওনারা আরেকটু আলোচনা করে তাদের শুধু ফাইনাল ডিটেলিংটা দেখা দিলে মোটামুটি কোর্সটা কমপ্লিট হবে। ঠিক আছে, এখন কিছুটা হলে শুরু করতে পারতেছো তো মডেল নাকি পারা যায়? এক্সপার্ট হতে হবে নট নেসেসারি, কিভাবে লোড গুলো অ্যাসাইন করতে হয় বা কি কিভাবে রেগুলার তো স্যার মোটামুটি পারতেছি স্যার। হম, ওগুলাই হলে টুক হলে হবে একদম। এইভাবে পারতে হবে বিষয়টা এরকম না, জাস্ট একটু পারলাই যে মডেল স্যার কিভাবে দাঁড়। স্যার, সত্যি কথা বলতে স্যার অনেক কিছু শিখতে পারছি আর কি স্যার। আমরা এর আগেও ইটাইপস ওয়েব স্যার করাইছিল, উনি তো আপনার হচ্ছে সয়েল বেস করাইছিল আর কি। তো হুম, ইনারা হুম। প্রফেশনাল হওয়ার কারণে অনেক কিছু শেয়ার করছে আসলে, যেগুলো আমরা আসলে জানতামও না, অনেক কিছু জানতে পারছি আর কি স্যার। স্যারকে আমি অনেক তো প্রথম লেকচারটা তো থাকতে পারছিলাম, দ্বিতীয় লেকচারটা তো আমার আসলে বাড়িতে হয়তো শুনছো অনেক, আমার নানু মারা গেছিল, পরে আবার আমার একটা ফুফু মারা গেছে। দুইটা ঘটনা ইনসিডেন্ট ঘটনার কারণে আমি বাড়িতে ছিলাম ওই দিন। যার কারণে যেদিন তোমাদের ক্লাস ওই দিনে ওই ফুফু যিনি মারা গেছে ওনার বাড়িতে ছিলাম, ওনার জানাজাটা দিয়ে তারপরে করছিলাম, তার জন্য ওই ক্লাসটা থাকতে হয় না। বাট প্রথম ক্লাসে পুরোটাই থাকার কারণে আমার অনেকটা ইয়ে হয়েছে। তোমরা যতটুকু নিতে পারছো আর কি, হয়তো যায় না, যেহেতু তোমাদের কাছে একটু শুরু করতে পারলো, সে প্রফেশনাল ফিল্ডে যখন চলে যাবে তখন আশা করি পারবা। আর পাশাপাশি তোমাদের যে কোনো কোশ্চেন, যেহেতু ওনারা থাকলে যে কোনো কোশ্চেন থাকলে সেগুলো শেয়ার করতে পারো ওনাদের সাথে, বা উনি হয়তো আবার আসবে, আসলে এ করতে পারবো। ঠিক আছে? আমাকে বলছিল যে স্যার পাঠাবে ওনাকে, এখনো হয়তো স্যার আসলে অনেকটা মিটিং আছে আজকে। তো অফিসিয়ালি আপনি তোমাদের একটা গ্রুপের ক্লাস আছে আর একটা গ্রুপের ক্লাস বন্ধ ছিল, যার কারণে আমি পরে বন্ধ দুইটা গ্রুপ একসাথে করে শেষ করে দিতে পারলে বাঁচা যায় বিষয়টা। কারণ তোমাদের ল্যাব অন্যান্য ল্যাব কুইজ গুলোর কি অবস্থা? হামিদুর আর মাহফুজ ওগুলা স্যার অন্য ল্যাব ডেট? কুইজ গুলো স্যার 3 তারিখে একটা ডেট আছে স্যার ল্যাব কুইজের। আচ্ছা, আমাদের কুইজটা একটু লাস্টে রাখো, অর্থাৎ তোমাদের তো যেহেতু অর্গানাইজিং কমিটিতে নাই তোমাদের বিদায়ের, তো তার আগ মুহূর্তে রাখলে হবে। ঠিক আছে, আর বাকি তোমাদের কুইজ দুটার ওটার শিডিউল করে, শেষ হলে শিডিউল করে করে দাও। ওটা যেহেতু স্যার একটু এ থাকে, আমার দিক থেকে তো সমস্যা নেই, স্যার ফ্রি হবে যখন ওই অনুসারে এটা পরীক্ষাটা নেওয়া হবে আর কি, বাজেভাবে হয়। আর পাশাপাশি আবারও বলতেছি যে তোমার হচ্ছে তোমরা এটা মডেল কে কতটুকু সবার উদ্দেশ্যে বলতেছে, কে কতটুকু পারছো বা পারতেছো, কিন্তু আমি অতটুকু জানিও না, জানবো এও করতে পারতেছি না এখান থেকে। কিন্তু সবারই আলটিমেটলি কিন্তু একটু মডেল বানাইতে হবে, ড্রয়িং প্রিপেয়ার করতে হবে। এটা কিন্তু তোমাদের ওই এটাতেই অ্যাসাইনমেন্টটাতে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম মার্কস ক্যারি করবে, যেটা আমাকে জানালো আর কি। সেজন্য একটু হলেও দিও। আচ্ছা, আমাদের মনে হয় স্যার জয়েন করছে। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। আমি হোসেন বলতেছিলাম। আচ্ছা আচ্ছা ভাই। পরে আসবে। হ্যাঁ, তা স্যার আপনার কথা বললো আর কি, তো আপনি তাহলে এই শুরু করেন, ওনাদের একটু আলোচনা করেন ওগুলা নিয়ে। এই ফাইনাল মোটামুটি কাজ নিয়ে অনেকটাই ওরা এই আছে একটু, ওইটাই বলতেছে আপনাদের কাছ থেকে অনেক একটু শিখতে পারছে। এটাই প্রফেশনাল কাজ প্র্যাকটিস থাকার কারণে ওরা অনেক এক্সপিরিয়েন্স নিতে পারছে আর কি। আপনারা একটু শেয়ার করেন, সবার জন্য একটু ভালো হবে, সর্বোপরি আমার জন্য ভালো হবে। জি, বলতেছি এক মিনিট ওয়েট। স্ক্রিন শেয়ারের পারমিশনটা একটু দিয়েন। সরি, হ্যাঁ আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, সরি। হ্যাঁ, আপনাকে হোস্ট করে দিয়েছি। আচ্ছা, ওই দিন যে পর্যন্ত করছিলাম এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে, সবাই শুনতে পারতেছেন। যে ওই দিন যতটুকু করাইছিলাম ওই পর্যন্ত যদি কারো একটু প্রবলেম থাকে তাহলে একটু বলেন, তাহলে বুঝতে পারবো।
তাহলে মেজর কোনো প্রবলেম আছে বলো, হামিদুর, মাহফুজ বা যারা আছে তো সবাই মেজর কোনো প্রবলেম থাকলে ওনার সাথে শেয়ার, বা মাইনর কোনো প্রবলেম থাকলে ওনার সাথে শেয়ার করো। আসলে যতটুকু আলোচনা করছিলেন অতটুকু মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা অ্যানালাইসিস পর্যন্ত গেছিলাম। এরপরে অ্যানালাইসিসের পরে রেজাল্ট গুলো কিভাবে বের করে কিভাবে চেক দেয় সেটা আজকে একটু দেখাবো। মাহফুজ আর হামিদুর, তোমাদের দুজনকে পোস্ট করা হয়েছে, তোমরা একটু রেকর্ড করে রাখো, তাহলে যাতে জি স্যার। পরবর্তীতে। ভাই, আপনার কাছে একটা কোশ্চেন ছিল আমার আর কি, ছোট। জি বলো। মানে আপনি চেক করার পূর্বে যদি আমাদের বলতেন, আমরা একটু লিখে নিতাম বা রেকর্ডে থাকতো যে আসলে আমরা এইটা ডিজাইনের ক্লিক করার পরে আসলে আমরা কি কি চেক করবো, আসলে একটা স্ট্রাকচার হিসেবে আমাদের কোন কোন বিষয়গুলো চেক করা উচিত আর কি, যদি স্টেপ ওয়াইজ বলে দিতেন তখন আমরা ওটা মানে মেমোরাইজ করে পরবর্তীভাবে চেক করতে পারতাম আর কি। জি আমি বলতেছি, আগে এটা অ্যানালাইসিসটা হোক। অ্যানালাইসিস দেওয়ার আগে সর্বপ্রথম যেটা করতে হবে, অ্যানালাইসিস চেক মডেলে দিতে হবে যে ওইখানে কোনো এরর আছে কিনা, কোনো ওয়ার্নিং আছে কিনা। যদি ওয়ার্নিং থাকে বা এরর থাকে ওগুলো সলভ করে দেন আপনার অ্যানালাইসিসটা দিতে হবে। তাহলে চেক অ্যানালাইসিসটা আপনাদের সর্বপ্রথম দিতে হবে অ্যানালাইসিস করার আগে। দেন যখন আপনি রান দিবেন, রান দেওয়ার পরে আপনি যেটা পাবেন সেটা হলো ডিফ্লেকশন একটা শেপ পাবেন। তো আমাদের বিল্ডিং ডিজাইনের জন্য আমাদের কনক্রিট ডিজাইনে যেতে হবে, যেটা ফ্রেম ডিজাইন আছে। ফ্রেম ডিজাইনে আমরা আগের দিনও দেখাইছি যে কনক্রিট ফ্রেম ডিজাইন, এখানে ক্লিক করলে আমরা ডিজাইনটা করতে পারবো। আর যদি স্টিল মেম্বার প্রপার্টিজ হয় তাহলে আমরা স্টিলের জন্য পাশেরটা স্টিল ফ্রেম ডিজাইন, এখানে দিলে আমাদের স্টিলটা ডিজাইন হয়। আচ্ছা, ডিজাইন দেওয়ার পরে সর্বপ্রথম আপনার যে মেম্বার গুলো দিচ্ছেন ওই মেম্বার গুলো ঠিক আছে কিনা। ধরেন আপনার কলাম দরকার হলো 24-24, আপনি কোনো কারণে ভুলবশত 12-12 কলাম দিচ্ছেন। তো এখানে যদি 12-12 কলাম দেন বা মানে যদি যেগুলো আমার পাস করবে না ওই ধরনের কলাম যদি দেই তাহলে আমার এখানে এগুলা দেখাবে, মানে ওভার স্টেজ দেখাবে। এটা যদি আমি ইলেভেশনে চাই তাহলে আরো ভালো করে দেখতে পারবো। যে যেমন আমার এখানে আসলে মেম্বার গুলা দেওয়া আছে যেগুলো সবগুলোই পাস করা মেম্বার। তো ধরেন আমার কোনো মেম্বার কোনো একটা জায়গায় আমার দরকার হলো 24 কলাম, আমি ওখানে 12-12 দিছি, এবং ওই যে স্ট্রেঞ্জ আছে ওই স্ট্রেঞ্জটা ওই লোডটা ও নিতে পারবে না। তাহলে ও যেটা দেখাবে এই ট্যাব সেটা হলো ওভার স্টেজ দেখাবে। যদি আমার সর্বপ্রথম কাজ হলো মেম্বার গুলো ঠিক আছে কিনা, কলাম বিম এগুলো ঠিক আছে কিনা। যদি ওভার স্টেজ দেখায় দ্যাট মিনস তার মানে হলো আমার এই কলাম এবং বিম গুলার সাইজ গুলা বাড়ায় দিতে হবে। যেমন কলামের ক্ষেত্রে আমার সাইজটা বাড়াই দিব, 12-12 দিছিলাম হয়তো 15-15 দিয়ে চেক করবো, তারপর আবার রান দিব। যদি পাস না করে আবার 18-18 দিয়ে চেক করবো। কথার কথা, যত দিয়ে পাস করে ততর জন্য বারবার ট্রায়াল এন্ড এরর মেথডে যাইতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ নিউমেরিক্যাল অ্যানালাইসিস হয়। দেন হলো আমার বিম গুলা চেক করবো। প্রথমে কলামটা দেওয়ার পরেই আমার বিমটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হবে বিমটা চেক করা, যে বিম গুলা ফেল করে কিনা, বিম গুলা কোথাও মানে ওভার স্টেজ আসতেছে কিনা, ঠিক আছে, বা ওভার স্টেজ আসলে কি কারণে আসতেছে এগুলো একটু চেক করে। যেমন আমার এখানে বিমগুলো মোটামুটি সবগুলো পাস করে যাচ্ছে, ঠিক আছে। তো যেগুলো যদি ওভার স্টেজ আসে তাহলে ও এখানে মানে ও ডিভাইড বাই এস এরকম করে ওভার স্টেজ দেখাবে, বা নট ক্যালকুলেটেড এভাবে দেখাবে। যদি বেশি ওভার স্টেজ হয় তাহলে নট ক্যালকুলেটেড দেখাবে। ভাই, কলামের বিষয়টা যে বললেন, জি
ফার্স্ট ফ্লোরে আমার স্যাটিসফাই করলো, সেকেন্ড ফ্লোরে যদি যায় কোনো একটা কলাম স্যাটিসফাই না করে, সেক্ষেত্রে কিরকম চেঞ্জ, মানে কিভাবে চেঞ্জটা হবে? সেই বা ক্ষেত্রে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে থেকেই কলামগুলা, যেহেতু আমি উপরে যেহেতু কলামটা সাডেন বাড়াইতে পারবো না, ঠিক আছে, এটা ফাংশনাল না, তো সেই ক্ষেত্রে আমার নিচে থেকেই কলামগুলা বাড়াইয়া নিতে হবে। সেক্ষেত্রে কি ইকোনমিক হবে? হ্যাঁ হবে, ইকোনমিক না হলে এটা ফাংশনাল, ঠিক আছে, আপনি এরকম পারবেন কারণ না। আমরা যেটা জানি যে নিচের দিকে লোড বেশি থাকে কলামগুলোতে, সাইজ বেশি বড় হয়, রেইনফোর্সমেন্টও বেশি লাগে, আবার উপরের দিকে সাইজ কমে যায়, রেইনফোর্সমেন্টও কম লাগে, সেক্ষেত্রে এইটা কিভাবে মেনটেন হবে? এটা যদি সাধারণত একটু বলতেন। আপনার যে কোনো স্ট্রাকচারে নরমালি নিচেই মানে লোডটা বেশি যায়, যত নিচের দিকে যেতে থাকবে তত ওখানে আপনার হলো কি বলে লোডটা বেশি বাড়তে থাকবে ফ্লোর ওয়াইজ, যত নিচে যাবেন তত, যত নিচের ফ্লোরে যাবেন তত ফ্লোর লোড বাড়বে। তো যদি ওভারস্টেজ আসে তাহলে নিচে আসবে উপরের তুলনায়, কিন্তু কখনো কখনো উপরে আসে। তো এটা উপরে আসে, এটা লোডের কারণে আসে না, এটা আসে হলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার টর্শন আর ইরেগুলারিটির কারণে। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনার টর্শনালি রেগুলার করা লাগে, ঠিক আছে, হয়তো আর রড অনেক সময় দেখা যায় ফেল আসে না, ওভার স্টেজ আসে না, বাট রডের পার্সেন্টেজ 4% বেশি আসে। নর্মালি কলামের আমরা রেনফোর্সমেন্ট দিতে পারি কমপক্ষে মিনিমাম 1% আমাদের রেনফোর্সমেন্ট কলামে দেওয়া লাগে, আর 4%-এর বেশি আমরা সচরাচর দিতে পারি না। নর্মাল যদি স্ট্রাকচারের কথা বলি তাহলে 4%-এর বেশি আমরা রড দিতে পারি না। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে 4% রড দিলেও পাস করতেছে না পিএমএম এ, তখন আমাদের যেটা করা লাগে কলামের সাইজগুলো নিচে থেকেই বাড়ায় আনা লাগে। যদি ওই কলমটাকে আমি ওই জায়গায় রাখেই করতে চাই বা ওই ইসের জন্যই করতে চাই, তাহলে আমাদের কলমের সাইজটা নিচে থেকে বাড়ায় আনতে হয়। উপরে যে সাডেন কলমটা বাড়াইলে ব্যাপারটা ফাংশনাল হয় না। বাট প্রজেক্ট বেসে আর্কিটেকচার যদি ওরকম রিকমেন্ড থাকে তাহলে মাঝে মাঝে এই ধরনের কাজ হয়, হয় না তা না, বাট হয়, বাট ওটা সচরাচর হয় না। আসসালামু আলাইকুম। জি, আমি বলছিলাম যে কলামের যদি পিএমএম রেশিওটা মানে যদি ফেল করে তখন ওই পিএমএম রেশিওটা আমাদের পাস করানোর জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি ওখানে কলামের এই ক্ষেত্রে? পিএমএম পর্যন্ত এখনো পর্যন্ত আসেনি, আগে যাই ওই পর্যন্ত। একের উপরে যদি চলে আসে? পিএমএমটা এখনো পর্যন্ত আমি আর পিএমএমটা পর্যন্ত যাই নাই, আমি যাচ্ছি ওদিকে, ও আগে আচ্ছা ঠিক আছে, জিনিসগুলো বলে নিই, স্টেপ স্টেপ ওয়াইজ বলে নিই। ও আচ্ছা ঠিক আছে। তারপর আপনারা যেটা চেক করবেন, সেকেন্ডলি প্রথমে কলামগুলো চেক করলেন যে ওভারস্টেজ আছে কিনা। সেকেন্ড অপশনে চেক করবেন আপনার বিমগুলো ওভারস্টেজ আছে কিনা। যদি বিমগুলো ওভারস্টেজ থাকে তাহলে সেটা সলিউশন করার জন্য আপনার ডেপথ বাড়ায়, উইথ বাড়ানো লাগে। যদি টর্শনালি ওভারস্টেজ আসে তাহলে উইথ বাড়ানো লাগে, আর যদি শেয়ারে ওভারস্টেজ আসে তাহলে আমরা ডেপথটা বাড়ায় দিই। ঠিক আছে, এইভাবে করে যতটুকু অ্যালাউবল আছে ওর মধ্যে করে কাজগুলো বিমগুলো সাইজগুলো চেঞ্জ করে দিই। চেঞ্জ করতে করতে আপনি একটা সময় হয়তোবা পাস করে যাবে, ডেপথ বাড়াইতে বাড়াইতে বা উইথ বাড়াইতে বাড়াইতে পাস করবে। তারপর যেটা করতে হবে আপনাকে সর্বপ্রথম সেটা হলো টর্শনাল রেগুলারিটিটা চেক দিতে হবে। বর্তমান বিএনবিসির জন্য আমাদের টর্শনাল রেগুলারিটিটা চেক দেওয়া এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ওটা ওই দিনও বলছি, এখানে ডিসপ্লে একটা অপশন আছে, ওইখান থেকে শো টেবিলে যে আপনার অ্যানালাইসিসে যাবেন। অ্যানালাইসিসে যে রেজাল্ট যেহেতু ড্রিফট রেশিও, দ্যাট মিনস ডিফ্লেকশন ডিসপ্লেসমেন্টে এগুলো অপশনগুলো থাকে। তারপর স্টোরি ম্যাক্স, এই যে একদম শেষেরটা আগেরটা স্টোরি ম্যাক্স এভারেজ ড্রিফট, এটাতে রেশিও আকারে আসে। তাহলে আমরা এখানে রেশিওটা চেক করব। নরমালি স্টোরি ড্রিফটটা চেক করি আমরা আর্থকোয়াকের জন্য, আর উইন্ডের জন্য আমরা সুয়ে চেক করি। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম আর্থকোয়াকের জন্য চেক করে নেই, তারপর উইন্ডেতে আসতেছি। আমরা আর্থকোয়াকে গেলাম, আর্থকোয়াকে গিয়ে যা দেখলাম যে আমাদের সবগুলো 1.22 এর নিচে, 1.22 এর নিচে। আর এখানে দেখেন গ্রাউন্ড ফ্লোরে আমার আছে হলো 2.006। এটা তাহলে তার মানে গ্রাউন্ড ফ্লোরটা আমার সম্ভবত সেমি বেসমেন্ট। ফ্লোর আছে কি? হ্যাঁ ফ্লোর আছে। আচ্ছা, এটা ড্রিফট রেশিওটা কম্পেয়ার করে হলো তার ইমিডিয়েট নিচের যে ফ্লোরটা আছে ওই ফ্লোরের সাপেক্ষে, বুঝতে পারছেন? ওই ফ্লোরের সাপেক্ষে আমাদের ড্রিফট রেশিও গুলো নরমালি রেশিও আকারে দেখায়। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে যদি ইমিডিয়েট নিচে যে ফ্লোরটা আছে আমরা দেখি ড্রিফটটা, এই যে আমাদের নিচে ইমিডিয়েট নিচে যে বেসমেন্ট আছে এখানে আমরা ফ্লোরটা অ্যাসাইন করিনি। ঠিক আছে, এখানে যে ম্যাটটা হবে ম্যাটটা আমরা এখানে দেখাইনি, কারণ ম্যাটের লোডটা নরমালি সয়েলে চলে যাচ্ছে, দেখাই নাই। আর ওইটার জন্যই ওইখানে জিরো হওয়ার কারণে এখানে যে রেশিওটা আসছে ওইটার রেশিওটা বেশি আসছে, 2.006। তো চেষ্টা করবেন এটা নিচে রাখার, বাট এটার হলো নরমালি
নর্মাল ক্ষেত্রে আমরা যেটা করি প্র্যাকটিক্যালি, যদি স্ল্যাব না থাকে তার ইমিডিয়েট ফ্লোরে বেশি অ্যালাউবল হয়ে যায়। তো এটা চেষ্টা করবো আমরা এটা নিচে রাখার, এটা নিচে রাখা যাবে, একটু শেয়ার ওয়াল বাড়াই দিলে নিচে চলে যাবে। তারপর আমরা চেক করব ইসের জন্য, আর্থ ওয়ারের জন্য। আর্থ ওয়ারের জন্য আমরা দেখবো যে ঠিক আছে কিনা, যদি কোনো কারণে ঠিক, যেমন এখানে স্টোর ওয়ান 1.27 আসছে, যেটা আমার লিমিটেশন হলো 1.22 পর্যন্ত, তাহলে এখানে বেশি আসছে, দ্যাট মিনস এখানে আমার টর্শনাল ইরেগুলার হয়েছে। এবং এই টর্শনাল ইরেগুলার হয়েছে, এটা ঠিক করার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাকচুয়ালি এখানে তো দেওয়া নেই কোন পয়েন্টে ইরেগুলারটা হয়েছে, আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ফ্লোরটা দেখেন স্টোরি ওয়ান। তাহলে আমরা স্টোরি ওয়ানে যাব, স্টোরি ওয়ানে যে আমরা ডিসপ্লেতে যে ডিফ্লেকশন শেপে দেব, ডিফ্লেকশন শেপে দিয়ে, যেহেতু আমরা আর্থ কোয়াকের জন্য দেখতেছি উইন্ড ওয়াইয়ের জন্য, আর্থ ওয়াইয়ের জন্য, তাহলে আমরা এখানে ডিফ্লেকশন শেপটা দিব, আমাদের চলে আসবে। এরপর আমরা এখানে পয়েন্টগুলো দেখব, কোন কোন পয়েন্টে আমার কেমন ভ্যালু আসতেছে, এই পয়েন্টটা দেখে দেখে আপনার বোঝা লাগবে। এখানে বেশি ছোট হয়ে যাচ্ছে, একটা মিলিমিটারে নিয়ে নেই কাজের সুবিধার্থে। আচ্ছা, এরপর আমরা দেখবো এখানে, যেমন এখানে এই পয়েন্ট আসছে 3.8, আর এখানে আসছে 3.8, এদিকে আসছে 2.59, 2.564। আচ্ছা, দ্যাট মিনস আমার এই দিকে, এই দিকটাতে উইন্ড আর্থ ওয়াইতে আমার একটু বেশি আসছে, এবং আসারই কথা, কারণ আমার এদিকে এই স্ট্রাকচারের এই পার্টটাতে আমার অনেক স্টিফ হয়ে গেছে, এই পোর্শনটুকু, কারণ এদিকে আমার স্ট্রাকচারটা বড়, এবং এইদিকে আমার অনেকগুলো কলাম বেশি আছে, কলাম বেশি থাকার কারণে আমার এই স্ট্রাকচারের এই অংশটা অনেক বেশি স্টিফ, আর এদিকে তুলনামূলক একটু কম স্টিফ। দ্যাটস ওয়াই আমার এদিকে ডিফ্লেকশনটা বেশি আসছে। এদিকে বিল্ডিংটা আপনার আমরা যদি অ্যানিমেশনে দেখি, তাহলে এদিকে বিল্ডিংটা একটু নড়বে বেশি, এদিকের তুলনায় এদিকে নড়বে। যে অ্যানিমেশনটা অন করলাম, যে এদিকে বেশি নড়তেছে তুলনামূলকভাবে। তো এটা আমার ঠিক করা লাগবে। এটা ঠিক করার জন্য আমাদের স্ট্রাকচারে নর্মালি যেটা করি আমরা, সেটা হলো এই বরাবর আমরা কিছু শেয়ার ওয়াল দিয়ে দিই। শেয়ার ওয়াল অনেকটা ব্রেসিং এর মতো কাজ করে, ঠিক আছে? তো শেয়ার ওয়ালটা যদি ব্রেসিংটা আমি যত বাড়াইতে থাকবো, এদিকে তত স্টিফ হতে থাকবে। অথবা অনেকে কলাম দিয়ে দেয়, যদি শেয়ার ওয়াল দেওয়ার মতো ওয়ে না থাকে, তাহলে কলাম দেওয়া যায়, ঘন ঘন কলাম দেওয়া যায়, কলামের সংখ্যা বাড়ায় দেওয়া যায়। এভাবে করে আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন, যেভাবে আর্কিটেকচার রিকোয়ারমেন্ট আছে, সেই অনুযায়ী আপনার এটা সলভ করা লাগে। আমরা তাহলে ডিফ্লেকশনের জন্য আমরা ড্রিফটের জন্য ই এক্স এবং ই ওয়াই দুইটাই চেক দিতে হবে কলাম এবং বিমের পরে। 3 নম্বর কাজ হবে এটা, ঠিক আছে? 3 নম্বর কাজ আমার হবে হলো ড্রিফটটা চেক দেওয়া। ড্রিফটটা চেক দেওয়ার পরে আমার যদি সবকিছু ওকে থাকে তাহলে তো ভালো, আর যদি ওকে না থাকে তাহলে আমার সেই ড্রিফটটা ওকে করতে হবে। যেমন আমাদের এখানে আসছে হলো 1.22। এবার ধরেন আমি এটা একটু বেগে গেলাম, আমার এখানে এখানে আছে হলো, ধরেন সেটা আমি এদিকে একটা কলাম আছে, কলামটাকে সরায়া আমি এই কলামটাকে সরায়া ধরেন কি করে দিলাম, শেয়ারওয়াল দিয়ে দিলাম। কি
দেখেন আমার আগে এই যে ফার্স্ট স্টোরি 1-এ আমার আসছিল হলো 1.27, এখন আসছে 1.21। দ্যাট মিনস যেটা আমার অ্যালাউবল, আমার বিএনবিসি বলতেছে 1.22 পর্যন্ত অ্যালাউবল, তার মানে আমার এটা পাস করে গেল। তো এইভাবে করে শেয়ার ওয়াল দিয়ে দিয়ে আপনি পাস করতে পারেন। ঠিক একইভাবে এক্স ডিরেকশন, আমি তো ওয়াইয়ের জন্য কাজ করলাম, যদি এক্স ডিরেকশন এরকম হয় তাহলে এক্স ডিরেকশন এইভাবে করে কাজ করা যায়। বুঝতে পারছেন? ওকে, দেন আমরা স্টোরেজ ড্রিফট রেশিওটা আমরা ঠিক করব। ঠিক করার পরে আমাদের এরপরের কাজগুলো হবে হলো আপনারা ধরেন বিমের রেনফোর্সমেন্ট দেওয়া। তো আমরা ওই দিন হয়তো বা দেখাইছি বিমের এখান থেকে আমার অ্যানালাইসিস দেওয়া নাই, দাঁড়ান একটু ডিজাইনটা দিয়ে দিই। এরপর আমরা বিম গুলাকে চেক দিতে হবে, বিম এবং স্ল্যাব এগুলোর ডিফ্লেকশন গুলো আমার চেক দেওয়া লাগে। তাহলে আমরা যেটা করব, বিমের দেখেন এবার এখান থেকে আপনার ধরি আমরা ডাব্লিউএসডি লোডের জন্য দিলাম, তাহলে আমার যে মুভমেন্ট চলে আসলো। আমি যদি শেয়ারে চাই, শেয়ার রেনফোর্সমেন্ট, শেয়ার ডায়াগ্রাম চাই, তাহলে শেয়ার ডায়াগ্রামও বের হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা মুভমেন্ট এবং দেখতে পারবো। এটা দেখার চেয়ে বেশি কাজে লাগে হলো এরপরে আমাদের ডিফ্লেকশনটা বিমের। ধরেন এই বিমটা আমার ম্যাক্সিমাম সবচেয়ে বড় একটা বিম, এটা এই বিমটা, তাহলে এই বিমের জন্য আমার টোটাল ডিফ্লেকশনটা কত আসছে। তো টোটাল ডিফ্লেকশনটা এখানে দেখা যাচ্ছে যে এখানে রেজাল্টটা দেওয়া আছে, আমি চেক করে নেবেন আপনারা কি কোন লোডের জন্য আসলে চেক করতেছেন। ঠিক আছে, ডাব্লিউএসডি লোডের জন্য চেক করতেছেন না ডেড লোড না লাইভ লোড। তো আমারটা ডাব্লিউএসডি দেওয়া আছে, ডেড লোড লাইভ লোড উভয়টাই। তো এখানে আমার আসছে হলো 0.45। এখন আমরা এই বিমগুলো যে ঠিক আছে, আমার বিমের ডেপথের কারণে আমার বিমগুলো পাস করলো, কিন্তু অনেক সময় কি হয় ডিফ্লেকশনে ফেল করে যায়। তাহলে বিমের ডিফ্লেকশনটা চেক দেওয়া লাগে। বিমের ডিফ্লেকশন আছে 0.45। এবার আপনাকে দেখতে হবে বিমের লেন্থটা কত। প্রথমত বিমের লেন্থে যে এখানে দেওয়া আছে 477 ইঞ্চ, তাহলে এখানে 477 ইঞ্চে বিএনবিসি তে বলা আছে লেন্থ ডিভাইডেড বাই 240। এই এতটুকু হলো, এই লেন্থ ডিভাইডেড বাই 240 দিলে যতটুকু আসবে সেটা হলো আমার অ্যালাউয়েবল ডিফ্লেকশন। এতটুকু ডিফ্লেকশন পর্যন্ত আমি অ্যালাউ করতে পারবে বিএনবিসি, এর বেশি গেলে বিএনবিসি সেটা অ্যালাউ করে না। দ্যাট মিনস তখন সেটাতে সেই ক্ষেত্রে আমাদের ডিফ্লেকশনটা কমায় আনতে হবে। যদি কোনোভাবে আমার এটা আপনার এল ডিভাইডেড বাই 240 এর বেশি হয়, তো সেই ক্ষেত্রে আমাদের শেয়ারের জন্য ডেপথটা বাড়ায় দিব, তাহলে আমার অটোমেটিক্যালি ডিফ্লেকশনটা কমতে থাকবে। আর যদি আমার ডিফ্লেকশনটা এর ভিতরেই হয় তাহলে তো ভালো, পাস হয়ে গেল একবারেই। তো এরপরে আমার বিমটা চেক দেওয়া লাগে। ঠিক আছে, তারপর বিমটা যেগুলো, এগুলো সব বিম ধরে ধরে চেক দেওয়া লাগে না সচরাচর। আপনাদের খেয়াল করবেন যে ম্যাক্সিমাম বিম গুলা কোনগুলা, ম্যাক্সিমাম বড় বড় বিম গুলো আছে ওগুলা চেক দিবেন, ম্যাক্সিমাম লেন্থের বিম গুলা ওগুলা চেক দিবেন। অথবা কোনোটা যদি আপনি ধরেন দেখতেছেন, দেখার সময় হঠাৎ করে মনে হলো কোনোটাতে এক্সেসিভ আপনার কি বলে মুভমেন্ট আসতেছে, যেমন এই যে এটার ক্ষেত্রে এটা এক্সেসিভ মুভমেন্ট আসতেছে মাঝখানে, নেগেটিভ মুভমেন্টও বেশি পজিটিভ মুভমেন্টও বেশি, তাহলে এটা আসার কারণটা কি সেটা চেক দিবেন। তো এটা মেইনলি আসতেছে কারণ এখানে লোড বেশি এবং এখানে সাববিম আছে। সাববিমটা থাকার কারণে এটার মুভমেন্ট ডায়াগ্রামটা এরকম হয়েছে। টোটালি শেপটা আপনার একদম কার্ভ না হয়ে অনেকটা ট্রায়াঙ্গেলের মতো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এটার বিমটা ধরেন আমার সন্দেহ মনে হলে এটাতে বেশি আসছে, আমি এটা চেক করে নিলাম। তো এটা চেক করে দেখলাম যে 0.22।
2 to 4 আসে, তাহলে এবার আমি আমার লেন্থ ডিভাইড বাই 240 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে যদি দেখি যে না ডিফ্লেকশনটা অ্যালাউবেল যতটুকু আছে তার চেয়ে কমই আসছে, তাহলে আমাদের ওকে। আর যদি কোনো কারণে সেটা চেয়ে বেশি আসে তাহলে আমার নট ওকে। আর নট ওকে হলে আপনার বিমের ডেপথটা বাড়াই করতে হবে, ডেপথ উইথ এগুলো বাড়াইতে হবে, বাড়াই নিয়ে কাজ করতে হবে। তারপরে আমরা কোন পর্যন্ত গেলাম? প্রথমে বিম চেক দিলাম, কলাম চেক দিলাম, বিম চেক দিলাম, তারপর টরশন, এরপর বিমের রিফ্লেকশন চেক দিলাম। এরপরে যাব আমরা কলামের ভাই এখানে একটা প্রশ্ন, জি জি এই যে শেয়ার 2 to 3 3, মোমেন্ট 3 3, এই বিষয়টা একটু বলুন। জি। ও আচ্ছা, এটা হলো আপনার ডিরেকশন বোঝাচ্ছে, ঠিক আছে? এটা দেওয়া হলো আপনার ডিরেকশনটাকে বোঝাচ্ছে। ডিরেকশন হলো, ধরেন আমি যদি 3D ডায়াগ্রাম করি তাহলে বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ বুঝবেন না। আচ্ছা আমি এখানে দিই, এখানে এখানে মুভমেন্ট যখন আমি 3 3 দিলাম, 3 3 তে আমার দেখেন আপনার এখানে 3 3 তে আমার দেখা গেছে যে যেগুলো আমার প্ল্যানে আছে, যেমন বিমগুলো আমার প্ল্যান থেকে দেখা যাচ্ছে। তাহলে আমি যখন 3 3 তে দিলাম আমার প্ল্যানে যেগুলো আছে সেগুলো সেই সেকশন বরাবর দেখাচ্ছে, তার মানে হলো আমার এই যে এগুলা দেখাচ্ছে 3 3 তে। আবার যখন 2 2 দিব তখন দেখবেন যে আমার এটা কলামগুলো দেখাবে। আমি যদি এটা প্ল্যানে দেখাই তখন আমার ওই যে বিমগুলো দেখাবে না, ঠিক আছে? তখন আমি যদি এখানে দেখাই, দেখেন এখানে নাই হয়ে গেছে, কারণ এখানে আমার নর্মালি 2 2 তে আমার বিমগুলো দেখাবে না, 2 2 তে আমার দেখাবে হলো কলাম, আর 3 3 তে দেখাবে হলো গিয়ে আমার বিম মুভমেন্টের ক্ষেত্রে। আবার যদি শেয়ারে যাই, শেয়ারে গেলে উল্টো হয়ে যায়। যেমন শেয়ারে 2 2 তে দেখাচ্ছে হলো আমার বিমগুলা, এবং শেয়ারে 3 3 তে দেখাবে হলো কলামগুলা। তো এটা আপনারা জাস্ট, এটা তেমন কিছুই না, এটা জাস্ট যেটা আপনি একবার দেখলেন, আপনি ধরেন বিমের জন্য চেক দিতেছেন, বিমের জন্য মুভমেন্ট 2 2 তে চাপ লাগলো, দেখলেন যে রেজাল্ট আসলো, তখন 3 তে দিয়ে দিবেন, ঠিক আছে? এটা কাজ করতে গেলে তেমন কোনো প্রবলেমে পড়বেন না, ওকে, ধন্যবাদ। ঠিক আছে? এটা যদি আপনি নোট করে রাখেন তাহলে সুবিধা হবে। নরমালি মুভমেন্ট 3 3 তে আমি পাই হলো বিমগুলাকে পাচ্ছি, আর মুভমেন্ট 2 2 তে আমি পাচ্ছি কলামগুলাকে। আর শেয়ার 2 2 তে আমি শেয়ার ফোর্সের ডায়াগ্রাম পাচ্ছি, আমি হলো এটা হলো বিমের জন্য, আর শেয়ার 3 3 তে আমি পাচ্ছি হলো কলামের জন্য। উল্টো হয়ে গেছে, শেয়ার আর মুভমেন্টের জন্য উল্টো হচ্ছে বিম আর কলামের জন্য। তো ধরেন আপনার কোনো কারণে বিমেরটা দরকার, আপনি মুভমেন্ট 2 2 তে দিলেন, তাহলে আসলো না, দ্যাট মিন্স আপনি কলামেরটা আইসা করছে, আপনি আবার মুভমেন্ট 3 3 তে দিলেন, তাহলে অটোমেটিকলি বিম আইসা করবে। এটা ওকে ভাই, বুঝতে কোনো বুঝতে প্রবলেম। পারছি ভাই। আচ্ছা, এরপরে আমাদেরকে যাইতে হবে কলামে। আমরা বিমের চেক দিলাম, বিমগুলো আমার ধরে নিলাম বিমগুলো আমার সব ওকে আছে। বিমগুলো ওকে আছে, দ্যাট মিন্স বিমগুলো পাস করলো। এরপর আমি যাব হলো কলামে। এখন আপনি খেয়াল, আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের বিএনবিসি অনুযায়ী আমরা আমাদের কলামে মিনিমাম রেইনফোর্সমেন্ট, এবং শুধু বিএনবিসি না, এসবিআই বলেন, পৃথিবীর সব কান্ট্রিতে কনক্রিটে 1%, কলামে 1% এর নিচে রড অ্যালাউবল না। তো আমাদের ইটের ফাইলগুলা এইভাবেই ডিজাইন মডিফাইড করে বানানো আছে। তো আমরা যেটা করব, আমাদের কলাম পার্সেন্টেজটা দেখতে হবে। এটার জন্য আমি আপনাদের আগেও বলছিলাম, আমরা ডিজাইনের পরে যে কোনো রেজাল্ট দেখার জন্য, যদি আমার সেটা কনক্রিটের হয় তাহলে আমি যাব হলো ডিসপ্লে ডিজাইন ইনফরমেশন, ঠিক আছে? ডিসপ্লে ডিজাইন ইনফোতে যাব। ইনফোতে গেলে আমি এখানে সব মোটামুটি আমাদের কি কি দরকার, যা যা দরকার একটা বিল্ডিং ডিজাইন করার জন্য সকল অপশন এখানে চলে আসবে। মোটামুটি এই অপশনগুলো পাস করে গেলে আমার বিল্ডিং পাস হয়ে যায়, ঠিক আছে? এরপর যাব আমি রিভার পার্সেন্টেজ, আমার কি পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে সেটা বের করার জন্য। তো আমার এখানে আসলে রেনফোর্সমেন্ট দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আসতেছে, আমি অন্য আরেকটা একটু শেয়ার দিচ্ছি। আহ
আপনাদের যে আগের দিন যে মডেলটা দেখাই দিয়েছিলাম সেটা একটু শেয়ার দিচ্ছে, একটু বললেন শেয়ারটা হয়েছে কিনা। একটু অ্যানালাইসিসটা হতে টাইম লাগবে, একটু ওয়েট করেন 2 মিনিট। আচ্ছা, এরপরে আমরা যাব হলো কলামে। কলামের আমরা বিম পর্যন্ত দেখলাম, বিম ঠিক আছে কিনা। তারপর কলামে যখন যাব আমরা ডিজাইন ইনফোতে যাব। ডিজাইন ইনফোতে যে আমরা কলামে আসলে কি পরিমাণ এনফোর্সমেন্ট আসতেছে সেটা দেখবো। তাহলে আমরা এখানে যাব রিবার পার্সেন্টেজ। রিবার পার্সেন্টেজ দিলে কলাম বিম মোটামুটি যত প্রকার কনক্রিট আছে সবকিছুর জন্য আপনার রিকোয়ার্ডেড পার্সেন্টেজটা দেখাই দিবে ওরা। যেমন এই যে কলামের জন্য আমি বের করবো। তো আমি আপনাদের কিছুক্ষণ আগেও বলছিলাম আমাদের যে পৃথিবীর যে কোনো কান্ট্রির কোডেই বলা আছে মিনিমাম 1% কলামের রড দিতে লাগে। তো সেই হিসাবে ইটেপসটা কাজ করে। তো ইটেপসে মিনিমাম রেইনফোর্সমেন্ট অলওয়েজ 1% দেখাবে আপনাকে, মিনিমামটা। এরপরে ধরেন যেখানে যেখানে বেশি আসবে, ধরেন আমার এই যে এখানে বেশি আসছে 2.72 আসছে। আমার দেখতে হবে 4%-এর বেশি কোথাও আসছে কিনা, কারণ 4%-এর বেশি রড যদি আসে সেটা আমার বিএনবিসি তে অ্যালাউ করে না যে 4%-এর বেশি রড আপনি দিতে পারবেন। আসলে এটা কনস্ট্রাকশন যখন কাস্টিং টাস্টিং করে তখন দেওয়া সম্ভব হয় না। এর জন্য আসলে 4%-এর বেশি রড দিতে মানা করে। ঠিক আছে, এটা করেই বলা আছে 4%-এর বেশি রড অ্যালাউ না। আমরা একটু খেয়াল করবো যে আমাদের কোন কোন কলামে 4%-এর বেশি আছে। যেমন এই যে এটা আমার 3.32 আসছে, 4%-এর নিচেই আছে। মঞ্জু আছো? মঞ্জু, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, আছি আমি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো এখন তোমাদের ডিজাইন লেভেলে কতটুকু হয়েছে? সরি মঞ্জু, আমি তো আসলে সাররা বুয়েট থেকে সব সাররা বসে আছে। না না স্যার, সমস্যা নেই স্যার। স্যার বলছি আবার কালকে স্যার ইনফ্যাক্ট স্টুডেন্টরা অলরেডি আমি একটু এনে ওরা অনেকটাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কি। আপনিও থাকার কারণে এবং ওনারাও যে প্রফেশনাল থাকার কারণে দুইটা মিলে ওরা একটু খুবই উপকৃত হয়েছে। আমার এটাই বলতেছে স্যার, অনেক ভালো লাগে। অসুবিধা নেই। অসুবিধা, এখন তোমাদের সমস্যাটা কোন জায়গায় আছে বলো স্টুডেন্টরা, আমার কথা শুনতেছো? স্যার এই পর্যন্ত স্যার আমাদের যতগুলো হয়েছে মোটামুটি আমরা বুঝতে পারছি, তো আরো দেখাচ্ছে আমাদেরকে উনি, আমরা সামনে দেখতেছি আর কি। একটু দেখাই থাকো, আমি আসতেছি আবার। হ্যাঁ, পরে আমার সাথে যেখানে যেখানে আসবে নোট করে রাখবো, কোশ্চেন নাম দিব। জি স্যার। তো এইভাবে আমাদের গ্রিড ওয়াইজ সবগুলা কলামে আমাদের চেক করতে হবে যে আমাদের কোথাও 4%, যেমন এই যে এটা একটা আসছে 5%। দ্যাট মিনস এই কলামটা আমাদের যে সাইজ দিছি এটা কিন্তু আমাকে ওভার স্টেজ আগে দেখায় নাই। ঠিক আছে, বাট 5% রড আসছে। যে 5% রড আমরা যেহেতু দিব না, সেই ক্ষেত্রে আমাদের এই কলামের সাইজটা বাড়াইতে লাগবে। ঠিক আছে, 5% রড দেওয়া সম্ভব হয় না। উপরেও আসে 4%, 4.11। আচ্ছা, তাহলে এই কলামটাকে আমার বাড়াইতে লাগবে। এই কলামটা হলো আমার C9 সি এটা 9। দ্যাট মিনস এই যে এই কলামটাকে আমার বাড়াই দিতে হবে।
তো এইভাবে করে আপনাদের যে কলামগুলোতে মোটামুটি 4% বেশি রড আসবে সেই কলামগুলোকে কত কত মার্ক করতে হবে। মার্ক করে করে দেন ওই কলামগুলোকে আপনাকে বাড়াই দিতে হবে। এবার কোন দিকে বাড়াবেন সেটা আর্কিটেকচারাল ড্রয়িং এর উপর ডিপেন্ড করে এবং কি বলে মেনলি ড্রয়িং এর উপর নির্ভর করে কোন দিকে বাড়ানো যাবে আসলে। ঠিক আছে, আমাদের এই কলামগুলো বাড়াই দেব। বাড়াই দেওয়ার পরে এরপরে আমাদের সর্বপ্রথম এর পরবর্তীর কাজ, ধরেন আমরা কলামগুলোকেও সব পাস করা দিলাম, কলাম সব আমরা 4% নিচে নিয়ে আসা করছি। এরপর আমাদের যেটা করা লাগে সর্বপ্রথম বিম গুলা চেক দেওয়া লাগে, স্ল্যাব গুলা চেক দেওয়া লাগে। তো আপনারা স্ল্যাবের রিকোয়ারমেন্ট, এরপর আসি সর্বপ্রথম চেক দেওয়া লাগে স্ল্যাব গুলা, স্ল্যাবটা ঠিক আছে কিনা, স্ল্যাবের থিকনেসটা ঠিক আছে কিনা। তো স্ল্যাবের থিকনেসের সূত্রগুলো সম্ভবত আপনারা আরসিসি 2তেই তো, হ্যাঁ আরসিসি 2তে মনে হয় পড়ার কথা, স্ল্যাবের থিকনেস কিভাবে বের করে এগুলো একটা সূত্র আছে। ঠিক আছে, তো ওই সূত্র অনুযায়ী আপনারা স্ল্যাবের থিকনেস গুলো প্রপারলি বের করে নিতে হবে, কারণ পরবর্তীতে দেখা যায় আপনারা যদি ধরেন বিমের একবার ডিটেইলিং করে ফেলেন, স্ল্যাবের থিকনেসটা 6 ইঞ্চি দিয়ে বিমের ডিটেইলিংটা করে ফেললেন। এখন বিমের ডিটেইলিং করার পরে আপনারা দেখলেন, খেয়াল করলেন যে বিমের থিকনেসটা তো স্ল্যাবটা তো আসলে 6 ইঞ্চি হবে না, 6.5 ইঞ্চি হইতো। ঠিক আছে, তখন যদি আবার আপনি 6.5 ইঞ্চি স্ল্যাব দেন, তখন যেটা করতে হবে আপনাকে নতুন করে আবার বিমগুলো ডিটেইলিং করা লাগবে, মানে একই কাজ 2-3 বার করে করা লাগবে। তো আপনাদের এই জিনিসটা একটু আগে থেকে কনসার্ন থাকতে হবে যে স্ল্যাবের থিকনেসটা প্রপারলি আমরা ডিফাইন করছি কিনা। সেটা আপনাদের যে সূত্র আছে, আমাদের বিএনবিসি তে সূত্র আছে, আর এসিআই তে যেটা পড়ছে ওইটা অ্যাকচুয়ালি বিএনবিসি তে দেওয়া আছে। ওই সূত্রটা ইউজ করে দেখা যায় যে অনেকে এক্সেল ফাইল বানায় নেয়, এক্সেল ফাইল নিয়ে কাজ করে তারপর হলে গ্যাস এই থিকনেস গুলো বের করে নেয়। থিকনেস গুলো বের করে নিয়ে আপনারা প্রপারলি সেটা অ্যাসাইন করে তারপর কাজ করবেন, নতুবা আপনাদের বারবার করে কাজ করতে লাগবে। স্ল্যাব থিকনেস যতবার চেঞ্জ করবেন বিমের ডিটেইলিং ততবার চেঞ্জ হবে। শুধু বিমের ডিটেইলিং না, স্ল্যাবের থিকনেস বাড়লে দেখা যায় যে 10টা ফ্লোর আছে, 1/2 ইঞ্চি করে যদি বাইরে যায় তাহলে দেখবেন যে আলটিমেটলি কলামেও ইমপ্যাক্ট করতেছে, কলামের ডিটেইলিংও কখনো কখনো চেঞ্জ করা লাগে যদি হাই রাইজ বিল্ডিং হয়। আমাদের স্ল্যাবটা চেক করে নিতে হবে। তো স্ল্যাবটা আমরা সূত্র অনুযায়ী দেখে নিব, দেখে নিলে যদি যেটা আসে সেটা দিব, দিয়ে তারপর আমাদের মেইনলি যাইতে হবে বিমের ডিটেইলিং। ইটাপসে আমরা যে বিমের ডেপথটা দেই এটা তো স্ল্যাব সহই ওরা ধরে নেয়, তাই তো? বিমের ডেপথটা, হ্যাঁ ওরা স্ল্যাব সহই ওরা ধরবে, যেটা ওরা স্ল্যাব সহই ধরে। আচ্ছা, এরপরে আমরা যাই। ভাই একটু প্রশ্ন ছিল, বলেন। যে আমরা যখন ওই যে মডেলিং গুলো করতেছি তখন আমাদের ওই যে বিমের বা কলামের কিছু কিছু জায়গায় লাল কালার আসতেছে, আর ওভার স্টেজটা তো মানে দেখালি কি ফেল না ওই যে লাল কালার গুলো, এই যে আপনার এখানেও লাল কালার। লাল কালার ধরেন আমার এই যে এটা বিমের ফেল কয়েক ধরনের ওভার স্টেজ কয়েকভাবে আসতে পারে। একটা হলো শেয়ারে ওভার স্টেজ আসে, আর একটা হলো টর্শন ওভার স্টেজ। যেমন আমার এই যে বিমটা রেড দেখাচ্ছে, এটা পেরিফেরিতে বিমটা আছে, এই পেরিফেরি বিমটা রেড দেখাচ্ছে, তাহলে আমি এটা যাবো, এটা রেজাল্টটা দেখতে হবে আসলে কিসে ফেল আসছে। তাহলে আমি এটাকে আমার আপনার কি বলে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলেই আমার এখানে দেখাই দিই আমার আসলে কি কিসে ওভার স্টেজ আছে। যেমন আমার এই যে এই কম্বিনেশন গুলোতে, এই লোড কম্বিনেশন গুলোতে এটা ওভার স্টেজ আসতেছে। ঠিক আছে, এটা দেখাইলো অ্যাকচুয়ালি এই কম্বিনেশনের কারণে কোন কোন রিজনে ওভার স্টেজ আছে সেটা দেখতে হলে আপনাকে সামারিতে ঢুকতে হবে। ঠিক আছে, আমরা সামারিতে যাব, সামারিতে যাই দেখবো সুয়ে স্পেশালে আমার এই যে টাইপ, আমার ম্যাক্সিমাম লোড কম্বিনেশনের জন্য আমার ম্যাক্সিমাম যে এই বিমটার জন্য এই যে গ্রেড বিম 12-24 মানে যে বিমটা আমি সিলেক্ট করছি ওই বিমটার জন্য ম্যাক্সিমাম লোড কম্বিনেশন যেটা আসে সেটা হলো 19 নাম্বার লোড কম্বিনেশন, যেটা আছে 1.2 ডেড লোড প্লাস লাইভ লোড, আর্থকোয়েক লোড, ওই যে নেগেটিভ আর্থকোয়েক লোড যেটার জন্য আসছে সেটা। আর এটা মেইনলি আসছে সুয়ে স্পেশালের জন্য। এবার উইন্ডের জন্য সুয়ে আসতে পারে, আর্থকোয়েকের জন্য সুয়ে আসতে পারে, যেটার জন্য আসুক ওই সুয়ের জন্য আসলে মেইনলি ওভারস্টেজটা আসছে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ওভারস্টেজ তো রাইখে আপনার কাজ করতে পারবে না, সেই ক্ষেত্রে আপনাকে এটাকে ঠিক করা লাগবে। আর এটাকে ঠিক করতে হলে আপনাকে যাইতে হবে সর্বপ্রথম যেটাতে যেতে হবে টর্শনাল শেয়ার রেইনফোর্সমেন্ট, যে শেয়ারের জন্য যে শেয়ার ফোর্স রেইনফোর্সমেন্ট ফর শেয়ার এবং টর্শনে যেতে হবে। এখানে শেয়ার এন্ড টর্শনে যা দেখতে হবে আপনার এখানে ওভারস্টেজ লেখা আছে কিনা। যেমন এখানে ওএস লেখা আছে, ওএস লেখা থাকার পরে শেয়ারের জন্য এই যে শেয়ারে এখানে ওভারস্টেজ আসছে, আর টর্শনের জন্য এখানে তেমন আসে নাই, এখানে ওভারস্টেজ লেখা নাই টর্শনে, দ্যাট মিনস টর্শনে আমার পাস করে গেছে, শেয়ারের জন্য ওভারস্টেজ আসছে। তাহলে শেয়ার ওভারস্টেজ আসলে যেটা করা লাগে আমাদের বিমের ডেপথ গুলো বাড়াই দিতে হবে।
আমি 12-24 দিছিলাম, হয়তো আমার 12-27 দিলাম, 27 দিলে হয়তো পাস করে গেল। যদি 27-এ পাস না করে 30 দিব, 30-এ পাস না করলে আরো বাড়াইতে থাকবে। আপনাকে এটা বারবার রিচেকের মধ্যেই যেতে হবে, ঠিক আছে? এভাবে করে আপনাদের তাহলে আমাদের যেগুলো ওভার স্টেজ আসবে ওগুলো সবগুলোকে স্যাটিসফাই করে তারপর সামনে আগে। হ্যাঁ, সেগুলোকে স্যাটিসফাই করা লাগে। কিন্তু ভাই দেখা যাবে যে 2-3টা বিমে স্যাটিসফাই করলো না, সেক্ষেত্রে তাদের ডেপথ গুলা বেশি আসলো, তাহলে তো বিম গুলার যে ফ্লোর ওয়াইজ ইউনিফর্মিটি মানে ডেপথ গুলা সেগুলো তো থাকে না, কিন্তু আমরা ম্যাক্সিমাম বিল্ডিং এ দেখি যে ডেপথ গুলা ইউনিফর্ম রাখা হয়। সেক্ষেত্রে ওটা কিভাবে কি করবে? ম্যাক্সিমাম বিল্ডিং এর ক্ষেত্রে ইউনিফর্ম থাকে, আমরা ইউনিফর্ম রাখারই চেষ্টা করব। ধরেন এই যে এই বিমটা আর এই বিমটার সাইজ করে দেখি, এই বিমটা 12-24। আলটিমেটলি এই বিমটা আসলে মেইনলি লোড বেশি আসার কথা এই বিমে, কারণ এখানে কন্টিনিউয়াস স্ল্যাব আছে। আলটিমেটলি এই বিমটাতে আসার কথা, এই বিমটাতে আসছে তার মেইন রিজন হলো আপনার এই যে এই বিমটা আছে, এই বিমটা টুইস্ট হতে চাইতেছে। কারণ এই বিমটা কন্টিনিউয়াস স্ল্যাব না হওয়ার কারণে আমার এই বিমটা ধরেন একদিকে ডাইভার্জারের কারণে আমার বিমটা টুইস্ট হয়ে যাচ্ছে। এই টুইস্ট হওয়ার কারণে মেনলি ওভারস্টেজটা আসে। তাহলে আমি এটা আরেকটা জিনিস দেখতে পারি রেজাল্টে, ডিসপ্লে ডিজাইন ইনফরমেশনে, যে আমি এখানে দেখবো শেয়ারের জন্য, ডিরেক্ট শেয়ারের জন্য ওভারস্টেজ আসে কিনা। ডিরেক্ট শেয়ারের জন্য এই বিমটা ওভারস্টেজ আসতেছে, দ্যাট মিনস এই বিমের ডেপথটা আমার বাড়াইতে হবে। আমি ডাইরেক্ট শেয়ার এনফোর্সমেন্টে চলে গেলাম। শেয়ার এনফোর্সমেন্টে গেলে আমি যদি দেখি শেয়ারের জন্য ওভারস্টেজ আসে, তাহলে আমাকে অবশ্যই বিমের ডেপথ বাড়াইতে হবে। তারপর যাব হলো টর্শনে। টর্শনাল, যে এখানে গেলে দেখবেন যে টর্শনাল এনফোর্সমেন্ট, টর্শনাল এনফোর্সমেন্ট ক্লিক করলাম। টর্শনাল এনফোর্সমেন্ট আমার এখানে রড দেখাচ্ছে। তো টর্শনে নরমালি শেয়ারে ফেল আসলে আমার ডেপথ বাড়াইতে হয়, টর্শনে ফেল আসলে নরমালি উইথ বাড়াইতে হয়, ঠিক আছে? উইথ বাড়ায় টর্শনটা পাস করে। টর্শন মানে হলো ঘুরতে চায় আর কি, টুইস্ট হতে চায়, সেই পার্টটা। তো টর্শনে আমাদের ওভারস্টেজ আসে না, এটা মেনলি আসে শেয়ারে। তো শেয়ারে হয়তোবা আমাদের এখানে লোড বেশি দিছি কোনো কারণে, অথবা লোড বেশি আসছে সে কারণে একটা শেয়ারও ওভারস্টেজ আসছে, অথবা কোনো কারণে কানেকশনের প্রবলেম থাকতে পারে, কানেকশনের কোনো প্রবলেম নাই, মেনলি লোড বেশি আসছে এই পয়েন্টে। তাহলে কেন মেনলি লোডটা বেশি আসলো এগুলো চেক করে আপনাকে আসতে হবে। আইসা দেন শেয়ার এটা ঠিক করে তারপর আসতে হবে। যেমন আমরা যদি এখানে লোডটা দেখি কত আসছে, আচ্ছা আপনাদের আরেকটা কথা বলছিলাম আমি, যদি কখনো কখনো এই যে সাইডে আপনাদের ওই দিনও বলছিলাম, যদি কোনো বিল্ডিং রেগুলার না হয়, যদি ইরেগুলার থাকে তাহলে বিম গুলাকে ফেল দেখায়, এক্সেসিভ রড আসে। মনে আছে কি আপনাদের? জি মনে আছে। জি। তো এই বিল্ডিংটা হলো আসলে রেগুলার না। আপনারা যদি খেয়াল করেন এই বিল্ডিংটা আসলে রেগুলার না। আমি যদি যাই, শো টেবিলে যাই, টেবিলে যে অ্যানালাইসিস রেজাল্ট ডিসপ্লেসমেন্ট ড্রিফট রেশিও, আমি যদি সুয়েতে, আমার মেনলি দেখাচ্ছিল কি সুয়ে স্পেশাল আমার ওভারস্টার আসছে, তাই না? আমি আর্টকোয়াকে যাই, এই যে দেখেন এখানে রেশিওতে 1.4 পর্যন্ত আসছে, ঠিক আছে? তো এই বিম গুলা মেনলি ফেল করতেছে হলো টর্শনাল ইরেগুলারিটিজ এর কারণে, এটা লোডে ফেল করতেছে না। যদিও এখানে লেখা আছে ডিটেইলস দেখাচ্ছে শেয়ারে ফেল করছে, বাট এই যে শেয়ারে যে ওভারস্টেজটা আসছে, এই আসার মেইন রিজনটা হলো আপনার আমার ড্রিফট রেশিওটা অন এক্সেসিভ বেশি, 1.22 কোথায় আর 1.4 কোথায়, ঠিক আছে? আর এবং আমাদের যে রেজাল্টটা আমরা দেখতেছিলাম, আমাদের রেজাল্টও কিন্তু তাই বলতেছিল, ঠিক আছে? আমাদের রেজাল্ট যেটা দেখতেছিলাম আমরা, এই যে রেনফোর্সমেন্ট, যে আমার রেড আসছিল, আমি যদি এখানে সামারিতে যাই, সামারিতে গেলেও আমার তাই বলছে যে সুয়ে স্পেশাল, এই সুয়ে স্পেশাল আমাদের ফেল আসছে, ঠিক আছে? তাহলে আমাদের যেটা করা লাগবে, আমি আপনাদের আগেও বলছি যে আমাদের টর্শনাল ইরেগুলার আসলে অবশ্যই সেটাকে রেগুলার বানায় নিতে হবে। আপনি বাকি বিম টিম পরে চেঞ্জ করে, কারণ দেখা যাবে যে আমি যদি এই বিল্ডিংটাকে কোনোভাবে টর্শনাল রেগুলার বানায় ফেলি এখন, তাহলে দেখা যাবে যে এই বিম গুলো পাস করে গেছে, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হবে, বিম গুলো পাস করবে, কারণ ভিতরে বিম গুলো পাস করছে, একটা পাস করছে আর একটা পাস করে নাই। সচরাচর বিমটা পাস করে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি যদি পাস না করে তখন বাড়াই দিব, বাট পাস করার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো সর্বপ্রথম কাজ হলো আপনারা টর্শনাল রেগুলার বানায় নিন বিল্ডিংটাকে, ঠিক আছে?
ওকে লিফটের জন্য এরপরে আমি যাই আপনাদেরকে বিমটা তো দেখালাম, এরপর আমাদের কলামের একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। প্রশ্নটা হচ্ছে অর্থাৎ এখানে কি কম্বাইন ফেল করতে পারে অর্থাৎ টরশন আর শেয়ারে একসাথে একটা বিমে? জি আসতে পারে, আসতেই পারে। যদি আসে সেটা কিভাবে চেক করবো? শেয়ারের জন্য আপনাকে ডেপথ বাড়াইতে হবে। এখন ডেপথ প্রথমে আপনার সর্বপ্রথম বাড়াবেন ডেপথটা, শেয়ারের জন্য ডেপথটা বাড়াই দিবেন বিমের। না, আমার ডেপথটা বাড়ানোর প্রশ্নটা সেটা ছিল না, প্রশ্নটা ছিল এই একটা বিমের মধ্যে কম্বাইন্ড শেয়ার এবং টরশনে ফেল করবে সেটা কিভাবে বুঝবো? এটা রেজাল্ট দেখাবে আপনাকে। ধরেন আমি এই যে বিমটা ক্লিক করলাম, বিমটা ক্লিক করে আমি সামারিতে গেলাম, সামারিতে গেলে এই যে দেখেন আমার এখানে শেয়ারের জন্য ওভারস্টে আসে, এই যে শেয়ার ফোর্স এন্ড রেইনফোর্সমেন্টের জন্য শেয়ারের জন্য রেইনফোর্সমেন্ট দেখাচ্ছে, আমার শেয়ারের জন্য ওভারস্টে দিছে। যদি আমার টরশনের জন্য এখানে ওভারস্টে আসতো তাহলে আমার এখানে টরশনের জন্য এভাবে শেয়ারের মতো করে ওয়েস্ট চলে আসতো। আচ্ছা আচ্ছা, জি। ইটেক্স থেকে বুঝতে হলে আপনাকে এভাবে বুঝতে হবে। ভাই আমরা তো সাইজ দিয়ে অ্যাডজাস্টমেন্ট করতেছি, রেইনফোর্সমেন্ট দিয়ে অ্যাডজাস্টমেন্ট করার মতো কোনো এখানে সিস্টেম আছে কিনা? রেইনফোর্সমেন্ট নরমালি কনক্রিটের দাম বেশি, কনক্রিট ভলিউমের দাম বেশি পড়ে না কিসের জন্য, আপনার হলো স্টিলের দাম বেশি? স্টিলের তো দাম বেশি, ভলিউম সেটাই। কিন্তু ওই যে দেখা যাবে যে বিমটাকে ইউনিফর্ম করার জন্য দেখা যাবে মাঝখানে একটা বিম ডেপথটা বেশি আসলো, তো এটা দেখতে তো খারাপ লাগবে। সেক্ষেত্রে আমরা রেইনফোর্সমেন্ট কোনো অ্যারেঞ্জমেন্ট করে কি সেই বিমটার ডেপথটা আগের মতো রাখতে পারি কিনা, এরকম ইটিএফস এ কোনো আছে কিনা? জি এটা কিছু ক্ষেত্রে রাখা যায়, বাট সচরাচর তখন এই জিনিসটা আর ইকোনমিক্যাল হয় না, ইকোনমিক্যালি হয় না, ঠিক আছে। এটা তখন দেখা যায় যে প্রজেক্ট খরচ অনেক বেড়ে যায়। তো নর্মালি ইঞ্জিনিয়াররা এই কাজটা করে না, কারণ আলটিমেটলি তো যত কিছুই হোক যে কোনো প্রজেক্ট বানানোর সময় তো অর্থনৈতিক ব্যাপারটা খেয়াল রাখতে হয়। হ্যাঁ, তো এটা আনইকোনমিক্যাল হয়ে যায় অনেকটা। তো এই কাজটা মানুষ সচরাচর করে না। আর যদি ওরকম হয় যে আমার কোনো প্রজেক্টে দেখা যায় যে এরকম রিকোয়ারমেন্ট থাকে আর্কিটেকচার যে না এর চেয়ে বেশি ডেপথে তুমি বিম ইউজ করতে পারবে না, ওই ক্ষেত্রে দরকার পড়লে আমরা স্টিলের আইজস্ট বিম ইউজ করে দিব, ঠিক আছে, ডাইরেক্ট স্টিলের বিম ইউজ করে দিব। আমরা তখন আর এই যে আরসিসিতে যাবই না। ওরা যদি আর্কিটেক্ট কোনো রিকমেন্ডেশন থাকে যে এখানে আমার বিমের ডেপথ অবশ্যই অনেক কম হইতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা আর স্টিলের বিম আপনার হলে রিকমেন্ডেশন করে দেব, সলিউশন করার উপায় আর কি। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন বিমগুলো কিভাবে চেক দিবেন? জি ভাই বুঝে গেছি। জি আচ্ছা, তারপর আমরা যাব বিমের চেকগুলো তো দেখলেন, দেখার পরে আমরা এরপরেই আমাদের আরেকটা চেক হলো আপনার কি বলে কলামগুলা। কলামের জন্য আমি খেয়াল রাখবো যেন 4%-এর বেশি রড না আসে, এটা একটু মনে রাখেন। 1 থেকে 4% কলামের রেইনফোর্সমেন্টটা হবে হলে 1%-এর বেশি 4%-এর কম, ঠিক আছে, বা 4%-এর সমান সমানও দিতে পারেন, ঠিক আছে, বাট খেয়াল রাখবেন 1%-এর বেশি, নর্মালি 1%-এর বেশি আমরা দিই। ওকে আচ্ছা, এবার কলামের জন্য আমাদের যে রেইনফোর্সমেন্টটা আসে, ধরেন আমরা এরপরে যাব পরের স্টেপে, যদি চাই পরের স্টেপে গেলে আমাদের কলামের ধরেন একটা কলামের সেকশন আছে, সেকশন একে আমি ধরেন এই যে এই কলামটার জন্য ধরি, এই কলামটা আমার যেটা আমার 2.59 অলমোস্ট 2.6 আসছে। এই কলামের সাইজটা কত? এই কলামের সাইজটা হলো 24-24। তো 24-24 সাইজের জন্য আমার রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজটা আসছে হলো আপনার হলো 2.6ই ধরি, 2.6%। তাহলে আমরা এই কলামে কিভাবে রেইনফোর্সমেন্টটা দিব, সেটা কত মিলি রড দিব, সেটা বের করার জন্য আপনি যেটা করতে পারেন 24-24 গুণ দেন, 24-24 গুণ দেওয়ার পরে 100 দিয়ে ভাগ করেন, 100 দিয়ে ভাগ করলে আপনি 1% রড আইসা বললো। তারপর 2.6 যেহেতু আসছে, তাহলে আপনার যত রেজাল্ট আসলো ওই অ্যান্সারের সাথে আপনি গুণ করেন 2.6 গুণ করার পরে আপনি যে রেজাল্টটা পাইলেন ওই পরিমাণ রড আপনাকে এই কলামটাতে দিতে হবে। বুঝতে পারছেন? আমি কি বুঝতে পারছি? জি ভাই। স্যার আমরা এগুলো পারবো স্যার। জি আচ্ছা, তারপর আসি আমরা পিএমএম চেকে। যদি কলামের রেইনফোর্সমেন্টটা একবার দিতে পারেন তাহলে কলামের রেইনফোর্সমেন্টটা দেওয়ার পরে আমাদের যেতে হবে পিএমএম চেকে। যেহেতু এটাতে রড দেওয়া নেই, আরেকটা শেয়ার করি। আচ্ছা,
এখানে ডিসপ্লে যে আমাদের আবার সেম ডিসপ্লে ইনফরমেশনে ঢুকলে আমি এখানে পাবো কলাম পিএম ইন্টারেকশন রেশিও। ঠিক আছে, রেশিও করে রেজাল্টটা দেখাবে। আচ্ছা, পিএমএম রেশিওতে আপনার যেটা হয় এখানে হলো ডিমান্ড ডিভাইডেড বাই ক্যাপাসিটি, নাকি ক্যাপাসিটি ডিভাইডেড বাই, বেশি আসে কোনটা, হ্যাঁ ডিমান্ড ডিভাইডেড বাই ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে আমাদের ডিমান্ড ডিভাইডেড বাই ক্যাপাসিটি যদি হয় পিএমএম এ, তাহলে আমার যতটুকু ক্যাপাসিটি আছে কনক্রিটের, এটাতে এটা নিজে অটোমেটিকলি সে আপনারা যে যে রেনফোর্সমেন্ট দিবেন, ঠিক আছে এই টাইপসে। আচ্ছা, রেনফোর্সমেন্টটা কিভাবে দিবেন সেটা একটু দেখাই দিই। ধরেন যে কোনো একটা কলমে আমি ঢুকলাম, কলমে ঢুকে রেনফোর্সমেন্টটা দিব, না যাই প্রপার্টিজ নিয়ে দেখাই। এই যে দেখেন এখানে আমাদের কলামের যে সেকশনটা আছে এটা দেখাই দিবে। ঠিক আছে, আমি এখানে মডিফায়ারে যাব, মডিফাই শো রিভার। এখানে যে আমি সর্বপ্রথম যেটা করব, আমার কত নাম্বার গ্রেডের রড ইউজ করছি সেটা চেক করব। সেটা 72 না 60 না 80, হোয়াটএভার যেটি হয় আপনি সেটা অবশ্যই চেক করে দিবেন। নতুবা ধরেন 72 দিয়ে ক্যালকুলেশন করে ফেলছেন, পরে 60 দিবেন, দেখবেন যে পাস করবে না, তখন আবার নতুন করে কাজ করা লাগবে। দ্যাটস ওয়াই আপনি একটু ভালো করে রিচেক করে নিন। এরপরে যাব আমরা, এখানে দেখবেন পিএমএম ডিজাইন ফর কলাম। কলামের জন্য অবশ্যই কলামটা সিলেক্ট করে নিতে হবে, বিমের জন্য বিমটা সিলেক্ট করে নিতে হবে। আমারটা যেহেতু কলামের জন্য কলামটা সিলেক্ট করা আছে। এরপর যাব হলো আমরা ক্লিয়ার কভার ফর আমার কি বলে কলামের জন্য যে ক্লিয়ার কভারটা আছে, আমি এটা 2.5 ইঞ্চি নিতে পারি, 3 ইঞ্চি নিতে পারি, 1.5 ইঞ্চি নিতে পারি, যেখানে যেটা লাগে। তাহলে আমি এটা চেক করে নিব কত ইঞ্চি আছে, ঠিক আছে কিনা। এতটুকুর পরে দেন যে কাজটা করতে হবে, আপনাকে দেখতে হবে নাম্বার অফ লং ডিরেকশন। ঠিক আছে, আপনার এই যে ডিরেকশন 3 আর 2 ফেজ, তাহলে আপনাকে এখানে দেখেন রড গুলা দেওয়া আছে, রডের নাম্বার গুলো দেওয়া আছে, নাম্বার অফ লংজিটিউডাল বার যেটা আছে, এগুলো হলো আমার এই যে রডটা। যদি আমি বেগে যাই, এই যে এই রড গুলো, ঠিক আছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে আছে 3টা। ঠিক আছে, আবার যাই এখানে, আপনারা তো ড্রয়িংটা দেখি বুঝতে পারবেন কোন ডিরেকশনে কোনটা বসাইতে হবে। ধরেন আমি এখানে 24 ইঞ্চি, তো আমি এখানে 5টা রড বসাইলাম, আর এখানে আমি 7টা রড বসাইলাম। ঠিক আছে, তাহলে 7টা রড বসে আমি যদি ওকে দিই, তাহলে যে দেখেন এখানে অটোমেটিক্যালি 7টা রড চলে আসছে, আর এখানে 5টা। আপনি যতগুলো লাগে অতগুলো আপনি বসাতে পারবেন। ঠিক আছে, তারপর আপনার এখানে বার এরিয়া, ঠিক আছে, বারের যে এরিয়াটা এখানে যে অপশন থাকে, আপনি কত সাইজের রড ব্যবহার করবেন, 20 মিলি করবেন, 25 মিলি করবেন, তারপর 32 মিলি করবেন, যেটাই করেন এখানে ক্লিক করলে আপনার এই সাইজগুলো চলে আসবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে ধরেন আমি এখানে আমি 25 মিলি রড ইউজ করবো, 25 মিলি সিলেক্ট করলাম, আমার 25 মিলি রড এখানে চলে আসলো। আমি এখানেও 25 মিলি রড ইউজ করবো। একটু খেয়াল করে দেখেন, এটা হলো এখানে যে রড গুলো আছে, এই যে কর্নার বার, ঠিক আছে, নিচের যেটা আছে সেটা হলো কর্নার বার। কর্নার হলো 4টি কর্নার থাকে, 4 কর্নারে 4টা। আমি ধরেন এখানে 25 মিলি না দিয়ে 32 মিলি দিলাম, বা বোঝার জন্য 50 মিলি দিলাম, 50 মিলিতে ওকে করলাম। এবার একটু খেয়াল করে দেখেন, আমি যদি চাই মাঝখানের গুলাকে 25 মিলি রাখলাম, আর কর্নারের গুলাকে 50 মিলি করে দিলাম। তো এটা আপনারা এটা কর্নার বার গুলো আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন। ঠিক আছে, একটু আরেকবার খেয়াল করে দেখেন, কর্নার বার আছে, ঠিক আছে, কর্নার বার আমি এখন আবার আমার 25 মিলি রাখি। শুধুমাত্র কর্নার বারে শুধুমাত্র 4 কর্নারে 4টা বারই চেঞ্জ হয়। ঠিক আছে, তারপর এখান থেকে আরো কিছু অপশন আছে। এখানে আপনার এখানে শেয়ার রেইনফোর্সমেন্টে যাই, শেয়ার রেইনফোর্সমেন্টে এখানে আপনারা দেখেন কোএফিসিয়েন্ট বার যেটা, এটা আসলে অ্যাকচুয়ালি আমার শেয়ারের জন্য যেগুলো আছে, যে টাইগুলো, ঠিক আছে, টাইগুলো আসে। ধরেন আমি টাইয়ের জন্য 12 মিলি রড ইউজ করব, বা 10 মিলি রড ইউজ করতে পারি, 12 মিলি রড ইউজ করতে পারি, যেখানে যেটা লাগে। আপনি এখানে টাইয়ের জন্য 12 মিলি রড নিলাম, 12 মিলি রডটা সিলেক্ট করে দিলাম। এরপর টাইটা আমি দিব হলো 4 ইঞ্চি পর পর, অথবা 5 ইঞ্চি পর পর, আপনার যত লাগে আপনি এখানে 5 ইঞ্চি লিখে দিবেন। ঠিক আছে, 5 ইঞ্চি যদি আপনি লিখে দেন, লিখে দেওয়ার পরে আপনি এটাকে ওকে দিয়ে, অবশ্যই ওকে দিতে হবে। এরপর আপনি কলামের নামটা দিলেন, ধরেন আমার এই কলামের নাম হলো C2436, আমি সাইজের নামই রাখলাম 2436। ওকে,
এতটুকু হতে আপনার কলামটা অ্যাসাইন হয়ে গেল, কিন্তু এই কলামে আরেকটা বড় পার্ট হলো খেয়াল রাখতে হবে, এটাকে দুইটা পার্ট আছে। এটা হয়তো উনিত ভাই যেদিন আপনাদেরকে ক্লাস নিছিল ওদিন বলছিল, একটা হলো গিয়া চেক ডিজাইন, একটা হলো চেক। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে পার্সেন্টেজ দেখাইলাম না, কলামের রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজ। এই রেইনফোর্সমেন্ট যে পার্সেন্টেজ এখানে দেখেন লেখা আছে রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন আর রেইনফোর্সমেন্ট টু বি চেক। রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দ্যাট মিনস হলো কলামের পার্সেন্টেজটা আপনাকে দেখাবে সে, ঠিক আছে, কি কত পরিমাণ রড আপনার লাগতেছে কলাম, ঠিক আছে। এটা হলো রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন। রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন মানে হলো ডিজাইনের পার্সপেক্টিভে যতটুকু দরকার আপনি যে সাইজটা দিবেন ও আপনাকে পার্সেন্টেজটা দেখাই দিবে, ঠিক আছে। বাট রেইনফোর্সমেন্ট টু বি চেক এটার মানে হলো আপনাকে যেই রেইনফোর্সমেন্টটা দিচ্ছেন সেটার সাপেক্ষে এই যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা ওকে আসছে কিনা। আপনি যদি রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিয়ে পিএমএম চেক দেন তাহলে আপনার পিএমএম কখনই রেজাল্ট দেখাবে না। পিএমএম দেখতে হলে আপনাকে রেইনফোর্সমেন্ট টু বি চেক অপশনে ক্লিক করা লাগবে, তাহলে ও পিএমএম এ যাবে। পিএমএম তখনই যাবে যখন আপনি কলামে রেইনফোর্সমেন্টটা ম্যানুয়ালি দিয়ে দিবেন। যদি কলামে রেইনফোর্সমেন্টটা ম্যানুয়ালি না দিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ডিজাইনে রাখতে হবে যদি পার্সেন্টেজটা পাইতে থাকেন। আর আপনি যদি একবার কলামে রেইনফোর্সমেন্টটা আপনি অ্যাপ্লাই করে ফেলেন, অ্যাপ্লাই করার পরে রেইনফোর্সমেন্ট টু বি চেক যদি দিয়ে দেন, দ্যাট মিনস আপনি যখন রিবার পার্সেন্টেজটা দেখতে চাইবেন তখন আপনাকে আপনি যেই রেইনফোর্সমেন্টটা দিবেন আপনি নিজে অ্যাপ্লাই করছেন সেটার পার্সেন্টেজও দেখাবে। তখন অ্যাকচুয়ালি ইটেক্স আপনাকে এটা দেখাবে না যে আপনার কতটুকু দরকার। কতটুকু দরকার জানতে হলে আপনাকে ডিজাইনে থাকতে হবে। তো এটা শর্টকাট ভাবে আপনারা বলতে পারেন যে ডিজাইনে যখন রাখবেন তখন আপনি পার্সেন্টেজটা চেক দিয়ে রাখবেন। এটা চাইলে আপনার যখন দরকার তখন আপনি চেঞ্জ করেও নিতে পারেন, একবার চেক দিয়ে নিলেন আরেকবার ডিজাইনে নিয়ে গেলেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। তো আপনি যখন রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজটা আপনার যখন চেক দেওয়া লাগবে তখন আপনি অবশ্যই ডিজাইনে রাখবেন, আর যখন আপনি পিএমএম চেক দিবেন তখন আপনি চেকে রাখবেন, ঠিক আছে। বুঝাইতে পারছি কি? পার্সেন্টেজটা চেক করার জন্য আমাদেরকে ডিজাইনে থাকতে হবে, আর পিএমএম চেক করার জন্য আমাদের চেকে যেতে হবে। চেক মানে হলো আপনি যেটা দিবেন ওটা ওকে আছে কিনা, আর ডিজাইন মানে হলো কি ইটেক্সের রিকোয়ারমেন্ট ভ্যালুটা কত সেটা দেখাবে। ওকে, আপনারা কি এই পার্টটুকু বুঝছেন? জি ভাই বুঝছি। জি স্যার। একটা প্রশ্ন ছিল। জি 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 বলেন। প্রশ্নটা হচ্ছে এই যে মাঝে মধ্যে দেখা যায় হাই রাইজ বিল্ডিং গুলোতে আমরা যে বেসমেন্ট ফ্লোর যেটা যেখানে গাড়ি পার্কিং করা হয় ওই লেভেলের কলাম গুলো ফেল করতেছে, বাট নিচের কলাম গুলো ফেল করতেছে না বা উপরের কলাম গুলো ফেল করতেছে না। তখন এই ক্ষেত্রে এটা কি করা যায় বা কিভাবে এটা করতে পারি, আমরা সেভ করতে পারি? নিচেও ফেল করতেছে না উপরেও ফেল করতেছে না, বাট মাঝখানে কিছু কলাম ফেল করতেছে। হ্যাঁ জি এরকম। আচ্ছা, এইটা অনেক সময় দেখা যায় যে স্টোরি হাইটের জন্য একটা হয়। ধরেন নিচে আমার হাইট ছিল সে আমার 12 ফিট করে হাইট ছিল, ধরেন মাঝখানে কোন একটা ফ্লোরে আমার হাইটটা আমার বেশি দেওয়া লাগছে। ধরেন আমার ওখানে একটা অডিটোরিয়াম আছে, আমার হাইট বেশি লাগবে অডিটোরিয়ামের জন্য, ওখানে ধরেন আমি 18 ফিট হাইট দিলাম। তো স্বাভাবিক ব্যাপার 18 ফিট হাইটের কারণে দেখা যায় যে সুয়ে বেশি আসবে, ডিফ্লেকশন বেশি আসবে। তো একটা রেজিস্টার করার জন্য ওর কলামের রিকোয়ারমেন্ট সাইজটা বাইরে যাবে। তখন যেটা করি আমরা নিচে থেকে কলামগুলোকে টাইনা নিয়ে আসি। আমরা এটা করতে পারি না যে উপরে গেলাম যে এই ফ্লোরে এই বেশি হাইটটা বেশি আমরা উপরে যে জাস্ট এই ফ্লোরে বাড়াইলাম, কারণ আপনি যে কলামটা দিবেন কলামের এই রডগুলো আপনি ঢুকাবেন কোথায়, কলামের এই রডগুলো আপনি কই নেবেন, ঠিক আছে। সেকশনের ইউনিফর্মিটি রাখতে হবে। হ্যাঁ, কলামের এই রেইনফোর্সমেন্ট গুলো আপনি কোন জায়গায় ট্রান্সফার করবেন, এই শেয়ারের রডগুলা, ঠিক আছে। তো এই জন্য আমাদের যেটা করা লাগে একদম নিচে থেকে, ধরেন আমার 5 তলাতে যাইয়া কলামের সাইজ হলো গিয়া 20-30, কিন্তু আমার নিচে 20-20-এ পাস করতেছে, ঠিক আছে, বা 20-24-এ আমার পাস করে গেল। এখন আমার উপরে যা লাগতেছে হলো গিয়া 20-30, তাহলে আপনাকে নিচে থেকেই বটম থেকেই 20-30 টাকা যায় উপরে যায়, দরকার হলো ওখানে যে আবার ছোট করে দিন, এইটা দিন। উপরে যে আমি ছোট করতে পারবো, বাট নিচে থেকে ছোট করে তুলে উপরে যা বড় করব এটা ফাংশনাল না। হ্যাঁ জি আমি বলতে চাচ্ছি যেমন আমি স্টোরি 1 এ ওই কলামটা আমার ফেল করতেছে না, বাট আবার স্টোরি 2 তে কলামটা ফেল করতেছে, আবার স্টোরি 3 তে গিয়ে কলামটা ফেল করতেছে না। আমি 10 ফিট হাইটেই সবগুলোকে স্টোরির হাইট রাখলাম, সবগুলোই 10 ফিট করে। জি, স্টোরি হাইট ঠিক আছে 10 ফিট রাখলাম,
কিন্তু স্টোরি 1 যেটা বেসমেন্ট লেভেল ওটা ফেল করতেছে না, স্টোরি 2 তে গিয়ে ফেল করতেছে, আবার স্টোরি 3 তে গিয়ে ফেল করতেছে না, কিন্তু মাঝে যে কোনো একটা স্টোরি ফেল করতেছে, তাহলে এটা কি কারণে এক্স্যাক্টলি হতে পারে? এটা আরেকটা রিজন হতে পারে এক্সেসিভ সুয়ের। এক্সেসিভ সুয়ের কারণে হয়, এটা হলো স্টিফনেসের কারণে। হ্যাঁ, বিল্ডিংটা দেখা যায় যে নিচের সাইডটা অনেক স্টিফ, বা যদি বিল্ডিং রেগুলার হয় তাহলে এই ধরনের প্রবলেমগুলো কম হয়, কিন্তু বিল্ডিংটা যদি কোনো কারণে রেগুলার না থাকে তাহলে এই ধরনের প্রবলেমগুলো বেশি হয়। ঠিক আছে, বিনা কারণে ফেল দেখাবে, মানে বিনা কারণে তো না, অ্যাকচুয়ালি বিল্ডিংটা ইরেগুলার হওয়ার কারণে আপনার এক সাইডে অনেক স্টিফ থাকে, এক সাইডে অনেক কম স্টিফ থাকে। যেই সাইডে কম স্টিফ থাকে ওই সাইডের কলামগুলোকে দেখা যায় কি অনেক ডিফ্লেকশন হয়। ডিফ্লেকশন হওয়ার কারণে অনেক বেশি কলামে টেনশন আসে, দ্যাটস ওয়াই কলামগুলা ফেল দেখায়। এটা হলো স্টিফনেসের কারণে। তো যদি বিল্ডিংটা রেগুলার হয়ে যায় তাহলে এই ধরনের প্রবলেমটা অনেক কম আসে। তারপরও কিছু কিছু ক্ষেত্রে বড় বড় স্পেনে, এটা ধরেন আপনি 28 ফিট 28 ফিট বা 30 ফিট 35 ফিট 35 ফিট স্পেনের বিল্ডিং এর ক্ষেত্রে যদি করেন, তাহলে দেখা যায় যে ধরেন ওইখানে আমার হিউজ লোড, ধরেন আমি হেলিপ্যাড বানাবো, ওইখানে আমার স্পেন আছে 35 ফিট হেলিপ্যাডের, তাহলে ওইখানে আমার লোড অনেক বেশি ধরা লাগে। অনেক বেশি লোড ধরার কারণে দেখা যায় যে হুট করে এই উপরের ফ্লোর গুলাতে অনেক এক্সেসিভ, কলম গুলাতে অনেক, মানে কি বলে, আপনারা যদি এটা দেখেন রিফ্লেকশনটা হয় কি কলম গুলা সাইড দিয়ে বাঁকায়া যায় অনেকটা। জি। তো এই বাঁকায়া যায়, এই যে এটা বাঁকায়া গেল, এটা রেজিস্টার করার জন্য তো শক্তি লাগে যেন আসলে বাস্তবে না বাঁকায়, তাই না? তো ওর জন্য অ্যাকচুয়ালি ফেল গুলো আসে। তো এটা ওইসব ক্ষেত্রেও আপনাকে নিচে থেকে কলাম গুলাকে বড় করে তোলা লাগে। আমি যে হেলিপ্যাডের কথা বললাম সেটা। আর আপনারা যেটা নর্মালি রেসিডেন্স বিল্ডিং এর ক্ষেত্রে বিল্ডিং গুলো রেগুলার করে ফেললে এই প্রবলেম গুলো কম হয়, বাট তারপরে একদম কর্নারের জাস্ট কর্নারের কলাম গুলাতে এই ধরনের প্রবলেম হয়। এই ধরনের প্রবলেম হলে আপনাকে নিচে থেকে অবশ্যই কলামের কি বলে সাইজটা বাড়ায় তুলতে হয়। এটা রিডিউস করা লাগে, এটা রিডিউস করেই কাজ করা লাগবে আপনাকে। জি। একটা প্রশ্ন, জি। সেটা হচ্ছে অর্থাৎ এই যে আমরা ইনফিল ওয়াল যে ইউজ করি, ওটা কি সুয়েতে কোনো প্রকার ইফেক্ট ফেলতে পারে? এই যে একটা স্টোরিতে আমরা যে ইনফিল ওয়াল ইউজ করি, যেমন আমাদের আমি হচ্ছে আপনার পাঁচশো, কথাটা বুঝি নাই, কি ওয়াল কথা বললেন? অর্থাৎ ইনফিল ওয়াল বলতে যে যেমন আমরা মেশনারি ওয়াল গুলো ইউজ করতেছি, এগুলো কি সুয়েতে কোনো এফেক্ট ফেলবে কিনা, সুয়ে রেজিস্ট করবে কিনা এগুলো? জি, যদি আপনি ওয়ালগুলো ডাইরেক্ট ওয়াল আকারেই ইউজ করেন, মেসনারি ওয়ালগুলো ওয়াল আকারেই ইউজ করেন, তাহলে তো কিছু ইফেক্ট পড়বে। কারণ আলটিমেটলি তাতে ওয়ালগুলো থাকলে কি হয়, আপনার ডিস্ট্রিবিউশনটা প্রপার ওয়েতে, মানে অনেক সুন্দর ডিস্ট্রিবিউশন হয় ওয়ালগুলোতে। ধরেন ব্রিক ওয়াল আছে, আপনার 10 ইঞ্চি 10 ইঞ্চি ব্রিক ওয়াল আছে, এই ব্রিক ওয়াল গুলো থাকার কারণে দেখা যায় বিমের যে ডিস্ট্রিবিউশনটা হয়, এই বিমের ডিস্ট্রিবিউশন গুলো সুন্দর হয়। এবং ধরেন আমার একটা বিম ডিফ্লেকশন হওয়ার কথা 5 ইঞ্চি, বাট এখানে আমার 10 ইঞ্চি, আবার নিচে আবার 10 ইঞ্চি ব্রিক ওয়াল আছে, ধরেন টানা ব্রিক ওয়াল, ঠিক আছে, কোনো জানালা টানালা কিছু নেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কি ওই ব্রিক ওয়ালটা আপনার যেহেতু কনক্রিট, আপনার ব্রিকও আপনার কি বলে আমার চাপ নিতে পারতেছে, কম্প্রেশন নিতে পারতেছে, তাহলে দেখা যায় যে ওই বিমটাকে আপনার ডিফ্লেকশনটা হইতে দেয় না, তাহলে ও সুন্দর কি বলে বিমের জন্য এটা আরো গুড, এটা ভালো আর কি, ঠিক আছে। জি। তো এইসব ক্ষেত্রে চিন্তা করলে ভালো, বাট আমরা যেটা এই টাইপসে করি সেটা হলো আমরা লোড দিয়ে চিন্তা করি। আচ্ছা। মানে আলটিমেটলি এটা কি হয়, আমরা ম্যাক্সিমাম ধরে চিন্তা করি। আমরা ধরে নিলাম যে ব্রিক ওয়াল কাজ করলো না, কারণ আজকে আমি ব্রিক ওয়াল দিয়ে কাজ করে মডেল করলাম, হয়তো 2 বছর পরে ধরেন ব্রিক ওয়ালটা ভেঙে হারাইলো, ওর দরকারের জন্য ভেঙে ফেললো, তাহলে তো আমি কি বলে ব্রিক ওয়ালটা তো আসলে আগে থেকে চিন্তা করাটা বোকামি হয়ে যায়, ঠিক আছে। তো এর জন্য আমরা ব্রিক ওয়ালটা দিয়ে কাজ করি না, আমরা জাস্ট ওটার লোডটা ক্যালকুলেশন করে নিই যেন আমার ফাউন্ডেশন সব ঠিক থাকে। মানে এক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে না, প্রবলেম যেমন আমি এই যে ফ্রেমের উপর আমি 510 পাউন্ড বা হচ্ছে 500 পাউন্ড পার লিনিয়ার ফিটে আমি লোডটা দিলাম, তো পরবর্তী দেখা যাচ্ছে যে কোনো একটা সময় আমি এই যে মেশিনারি ওয়ালটা আমি ফেলে দিলাম, তো তখন কিন্তু লোডটা তো সরে গেল। এখন সুয়ের সময় ওই জিনিসটা তো তাহলে এখন যে ইনফিল ওয়াল বা মেশিনারি ওয়ালটা তো নাই এখন, তাহলে ওটা তো আর আগের মতো তো রেজিস্ট করবে না, ইনফিল ওয়াল থাকলে তো একটা রেজিস্ট করতো। হ্যাঁ, এই রিজনেই আমরা ওয়াল দিয়ে করি না, ওয়ালটা এর জন্য দিয়ে করি না, বাট ওয়ালের লোডটা নিয়ে ক্যালকুলেট করে করি, কারণ আলটিমেটলি ওয়ালটা দিলে তো লোডটা ট্রান্সফার হবে, তাই না? জি জি। ওয়ালের লোডটা যদি না দিই, ধরেন আমি ফুটিং ফাউন্ডেশন করে ফেললাম, তাহলে ফাউন্ডেশন তো লোডটা কম আসবে। জি। বিমের ডিফ্লেকশনের ব্যাপার আছে, ওয়াল যেটা দিব লোড থাকতেই পারে। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে যেটা দেখাইছিলাম ডিজাইন কলামে যে ইসের ডিজাইন টু বি চেক যেটা, আর ডিজাইন একটা, যেমন আমার এটা ডিজাইন আছে, ডিজাইনে থাকার কারণে আমি এটার পার্সেন্টেজ চেক দিব, চেক দিতে পারতেছি, ঠিক আছে, কিন্তু আমি এখানে পিএমএম চেক দিলে আমার রেজাল্টটা আসবে না, ঠিক আছে, এই যে কোনো রেজাল্ট আসে
বুঝতে পারছেন? আবার আরেকটা আমাদের কাছে আরেকটা মডেল আছে। এই মডেলটাতে আমি যদি আবার এই মডেলটাতে ঢুকি, যেমন এই মডেলটাতে আমাদের ডিজাইনে দেওয়া নাই, একটু ওয়েট করেন। হ্যাঁ, হ্যালো। জি জি, আমি একটু এই যে অ্যানালাইসিস দিচ্ছি, তো একটু ওয়েট করেন 1 মিনিট। জি, যেমন এটাতে আমি, এটা আমার দেওয়া ছিল হলো চেকে, ঠিক আছে? এটা চেকে এই যে পিএমএম চেক দিব, আমার এই যে পিএমএম ভ্যালুটা চলে আসছে। তো পিএমএম মানে হলো, এখানে হলো ডিমান্ড ডিভাইডেড বাই ক্যাপাসিটি সূত্র। তাহলে ডিমান্ড যদি কি বলে, ক্যাপাসিটি যদি ডিমান্ড থেকে বেশি থাকে, তাহলে আমাদের পিএমএম রেজাল্টে কি হবে, একের নিচে থাকবে না, ডিমান্ড ডিভাইডেড বাই ক্যাপাসিটি। তাহলে আমাকে অবশ্যই ক্যাপাসিটি ডিমান্ড থেকে বেশি থাকতে হবে, তাই না? আর যদি তাই হয়, তাহলে ডিমান্ড ক্যাপাসিটি যদি বেশি হয়, তাহলে অবশ্যই ডিমান্ড ডিভাইডেড বাই ক্যাপাসিটিতে আমার অবশ্যই কি বলে, এই রেশিওটা অবশ্যই একের নিচে হবে। যদি 1 হয় দ্যাট মিন্স সমান সমান হয়েছে, আর যদি একের নিচে হয় দ্যাট মিন্স সেটা কি বলে, ভালো, ক্যাপাসিটি বেশি। তো আমরা এটা আসলে কত রাখবো? সচরাচর যেটা আমরা করি নর্মালি, যে কোনো ধরনের প্রজেক্টে আমরা চেষ্টা করি সেটা 0.9 এর নিচে রাখা। আমরা রডটা একটু বাড়ায় দিই, রডটা বাড়ায় দিয়ে সচরাচর আমরা চেষ্টা করি 0.9 এর নিচে রাখার। দিকটা ক্ষেত্রে বেশি হইতে পারে, ঠিক আছে, বাট আমরা আমাদের জন্য কাজ শুরুতে চেষ্টাই করবো 0.9 এর নিচে রাখার জন্য, ঠিক আছে? বিভিন্ন ধরনের সরকারি কাজে 0.8 এর নিচে রাখে, ঠিক আছে? তো আমরা আমাদের এই অংশটা কিন্তু ডিজাইন রেইনফোর্সমেন্ট টু বি ডিজাইনে দেওয়া, হ্যাঁ, এর জন্য আমাদের পিএমটা দেখাইছে, ঠিক আছে? এবং আমি যদি এখানে পার্সেন্টেজটা চেক করতে যাই, লিভার পার্সেন্টেজটা চেক করতে যাই, তাহলে খেয়াল করবেন আমাদের এখানে যে পার্সেন্টেজটা আসতেছে, এটা হলো আমি যে পার্সেন্ট রড ইউজ করছি ওই পার্সেন্টেজ। যেমন আমি এখানে পুরো অলমোস্ট 3.399, অলমোস্ট 4% রড ইউজ করছি, তাহলে আমি যে পরিমাণ রড ইউজ করছি সেই পরিমাণ ও আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? এখানে আমি 2.19 ইউজ করছি, এখানে 2 ইউজ করছি, তারপর এখানে 4.50 আসছে, এটা হয়তো বা কি বলে, প্রপারলি করা নাই সেজন্য আসছে, এগুলো কমাইতে হবে। আপনার খেয়াল রাখতে হবে 4% বেশি যেন রড না যায়। এটা হলো ওই পার্সেন্টেজটা যে রডটা আমরা দিচ্ছি। আপনাদের যদি 0.99 এর নিচে আসে দ্যাট মিন্স আপনাদের পিএমটা ঠিক আছে, ওকে। এই কলামগুলো ফিল করবে না, কলামগুলো পাস। এটা তো আমরা যেটা করলাম, অ্যানালাইসিসের পরে আমরা ড্রিফট রেশিও চেক করলাম, তারপর আমাদের বিম কলামের সাইজ চেক করলাম, তারপর কলামের জন্য আমাদের রেইনফোর্সমেন্ট চেক করলাম, কলাম রিবার, তারপর আসে হলো বিম রিবারের জন্য। আমরা আবার এসে যাই, যেহেতু বিমে যাব প্ল্যানে যাই, প্ল্যানে যে আমরা আবার একইভাবে ডিজাইন ডিসপ্লে ইনফরমেশন থেকে এই যে প্রথমটা লংগিটিউডিনাল রেইনফোর্সমেন্ট, এটাতে যদি ঢুকি, এখানে যে রেইনফোর্সমেন্ট আমাকে দেখাচ্ছে, এই রেইনফোর্সমেন্টটা হলো বিমের রেইনফোর্সমেন্ট, ঠিক আছে? বিমের রেইনফোর্সমেন্ট। তো বিমের রেইনফোর্সমেন্ট ধরেন আমার নেগেটিভ মোমেন্টের জন্য এখানে যে উপরে আমার আসছে হলো 2.5, আর উপরে ম্যাক্সিমাম আসছে 2.5, 1.8, আর মাঝখানে এখানে আসছে হলো 1।
সচরাচর বিমে আমাদের মিড মিড সেকশনে এখানে বিমের পজিটিভ কি বলে পজিটিভ মোমেন্ট বেশি আসবে, এখানে আমার মোমেন্ট বেশি আসার কথা। আর মোমেন্ট যদি এখানে বেশি আসে তাহলে এখানে রেনফোর্সমেন্ট বেশি আসার কথা। আর এটা আসার কারণ হলো এটা ক্যান্টিলিভার আছে আর এখানে দুইটা ক্যান্টিলিভার বিম আছে, সেই কারণে এখানে এই পয়েন্টটাতে বেশি আসে আর এটা নন কন্টিনিউয়াস। আমি যদি একদম মাঝখানের দিকে কোনোটাতে যাই, ধরেন এই যে এটা মাঝখানে আছে কন্টিনিউয়াস বিম, এটা এই যে 1.3 এখানে 1.4। বিমে আমাদের নেগেটিভ রেনফোর্সমেন্টের জন্য রেনফোর্সমেন্ট বেশি আসবে আর টপে আর বটমে আসবে পজিটিভ রেনফোর্সমেন্টের জন্য। তবে কিছু কিছু ক্ষেত্রে বটমে নেগেটিভের জন্য নিচের দিকে আসতে পারে, এটা ম্যাক্সিমাম আসলে সাপোর্ট কন্ডিশনের জন্য। তো আমরা এটা এই জিনিসটা চেক করে নিব, তারপর যত যত আসে সেটা দিয়ে আপনারা তো অ্যাসাইন করাটা তো জানেনই, আরসিসি 2 তে মনে হয় পড়ে আসছেন। আরেকটা জিনিস আমাদের চেক করা লাগবে, যা কিছু চেক করি সব এক জায়গা থেকে চেক করা লাগে, সেটা হলো ডিজাইন ডিসপ্লে ইনফরমেশন, এখান থেকে চেক করা লাগে। আরেকটা জিনিস চেক করবেন আপনারা, আইডেন্টিফাই অল ফেইলিওর। এখানে কয়েক ধরনের ফেইলিওরের কথা বলা আছে, এখানে আইডেন্টিফাই পিএম ফেইলিওর, পিএম এর কারণে যদি কোনোটা ফেল করে ও সেটা দেখাবে। আর যদি সেটা এটা কালার বেস দেখায়, আমার এখানে কালারটা দেখা যাচ্ছে না, যদি ওভারস্টেজ আসে তাহলে লাল দেখায়, যদি পয়েন্ট এত থেকে এত আসে এখানে কালারটা আসবে। আমি যদি পিএমএম এ দিই কালার, এই যে কালারটা চলে আসে। 1 এর বেশি হলে রেড দেখায়, 0.9 এর বেশি হলে আপনার কি বলে এটাকে পিঙ্ক কালারের মতো করে দেখায়, আর 0.7 থেকে 0.9 পর্যন্ত হলুদ দেখায়, এভাবে করে কালার দেখায়। তো আমাদের আরো কিছু ফেলিওর আছে এখানে, আইডেন্টিফাই পিএম ফেলিওর, যদি কোনো কলাম পিএম এ ফেল করে সেটা আপনাকে চেক করে নিতে হবে। ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করলেন, বাট সবসময় মাঝে মাঝে জাস্ট পিএম ফেলিওরটা দিয়ে আপনি জাস্ট সবগুলো র্যান্ডমলি চেক করে নিলেন, কোনো কিছু ফেল আসলে ও রেড দেখাবে। তারপর আইডেন্টিফাই শেয়ার ফেলিওর, শেয়ার ফেলিওরে দেখেন শেয়ার ফেলিওরে কোনো এগুলোতে আসবে আসলে বিমগুলা, শেয়ারের বিমগুলো আসবে, বিমগুলাতে কোনো ফেলিওর আছে কিনা, তাহলে ও যেগুলো ফেল থাকবে ওগুলো রেড দেখাবে। যেমন এই যে এখানে টর্শনালি মনে ফেল আছে কিছুটা, এখানে ওভারস্টেজ দেখাচ্ছে, রেড দেখাচ্ছে। ঠিক আছে, এখানেও যে সুই স্পেশালের জন্য ওভারস্টেজ আসছে। তারপর হলো অল জয়েন্ট, অল জয়েন্টে যদি আপনি যান, এটা এলিভেশন থেকে দেখতে পারলে ভালো হয়। অল জয়েন্ট মানে হলো অ্যাকচুয়ালি এখানে জয়েন্টে মেইনলি অল জয়েন্টে আপনার কি বলে এই যে অল ফেল, আইডেন্টিফাই অল ফেলিওর, অল ফেলিওরে যেটা আপনাকে দেখাবে একসাথে শেয়ারের জন্য ফেল দেখাবে, পেমেন্ট এর জন্য ফেল দেখাবে, সবকিছুর জন্য ফেল দেখাবে। আচ্ছা, এখানে জেএস এর মানে হলো জয়েন্ট শেয়ার। ঠিক আছে, এই বিম আর কলাম যে পয়েন্টে পয়েন্টে জয়েন করছে, এই পয়েন্টে জয়েন্ট পয়েন্ট গুলোতে জয়েন্ট শেয়ারে একটু ওভারস্টেজ আছে। ঠিক আছে, ওভারস্টেজ থাকলে রেড হিসেবে পড়তো, বাট এই পয়েন্টে একটু কনসার্ন দিতে হবে, এর জন্য এটা কালারটা তোমার হলো 0.9 এর নিচে আছে। ঠিক আছে, কালারটা অনেকটা পিঙ্কি পিঙ্কি টাইপের আসছে। আর বি হলো শেয়ারে ফেল করলে বি দেখায়। এই সাউন্ড সাউন্ড দাও আছে। হ্যাঁ ইয়া বলো, তোমাদের কি সমস্যা হচ্ছে? যে আমি আর এখানে বেশি জানি নেই। মঞ্জু, জি স্যার। হ্যাঁ বলো দেখি কি সমস্যা। না স্যার, সমস্যা না, ওদের কোনো সমস্যা নাই, আমি জাস্ট আপনাকে বললাম, ওরা ওদেরকে আগে জিজ্ঞাসা করছিলাম আর কি। এখন কিন্তু আমারে কিন্তু একটা ফুল প্রজেক্ট ড্রয়িং করে দিতে হবে, ডিজাইন করে দিতে হবে, বুঝতেছো? আমরা তোমাকে এই ফাইলটা তোমাদেরকে দিয়ে দিতে পারি, কেমন মঞ্জু? জি স্যার, হ্যাঁ শুনতেছি স্যার। সবাইকে দিয়ে দিবা, আমি আর্কিটেকচার ড্রয়িং দিব, আমি আরো 5টা মডেল দিয়ে দিব, প্ল্যান দিব, সেই অনুসারে জি স্যার। আমাকে আবার সেইটা মডেল করে ফেরত দিতে হবে গ্রুপ অনুসারে। জি স্যার, জি স্যার, আমি এমনি একটু আগে বলছিলাম ওদেরকে আগেই যে স্যার হয়তো মডেল দিবে, তোমাদের কিন্তু ফাইনাল মডেল করে দিতে হবে, এটাই কিন্তু হয়তো ম্যাক্সিমাম কাজ করবে গামান করবে, এটা বলেছিলাম। জি স্যার। এখন কি ডিজাইন করতে পারবা? নতুন বলতে গেছো যে একদম পিএমএম পর্যন্তই গেছে মোটামুটি। বিমের রড টপ দেখছো? বিমের শেয়ার রিইনফোর্সমেন্ট আর লং জিও রিইনফোর্সমেন্ট দেখাইছো? জি।
আচ্ছা, এখন কি বিমের রড দেখালে তুমি তো সব ডিজাইন করতে পারবা? কি স্টুডেন্টরা কেউ কথা বলছো? খালি মঞ্জু কথা বলছে? স্যার পারবো স্যার। পারবা? তাহলে এখন তো মডেলিং নিয়ে কোনো ইস্যু নাই, যেহেতু মডেলিংটা আমার কোনো বিষয় না, আর এই রিলেটেড কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারবো, যে কোনো কোশ্চেন। সেই জন্য আমি তো আদারওয়াইজ ব্যস্ত, কারোর কিছু না করলেই একদম মন্ত্রী লেভেলে। আজকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা সমস্যা হয়েছে প্রজেক্টে, খুলনায় কিছু না করছি, আবার মন্ত্রীকে দিয়ে ফোন করায়, ডিজাস্টার মিনিস্টারের সমস্যা, মন্ত্রী সময় দিয়েছে। আমার তো ব্যস্ত থাকতে হয় বেশি, সমস্যা নাই। তো সেই জন্য আমি তোমার সময় দিলে, বাট তোমাদের কোশ্চেন গুলো অ্যাড করে, যদি যেহেতু তোমাদের কালকে ক্লাস টেস্ট স্যার বললো, যদি না হয় নেক্সট ডে আমরা আবার হয়তো, যদি আমি সোমবারে থাকি, সোমবারে বা কোনো একটা সময় আমরা দুই গ্রুপকে একসাথে নিয়ে করবো, তোমাদের কোশ্চেন গুলো দিয়ে দিবা, কেমন? নেক্সট মানডেতে সকালে যদি তোমরা ফ্রি থাকো, আমরা সকালে এরকম করতে পারি, অনলাইনে বা অফলাইনে, যেটা সুবিধা হয়, নিয়ে তারপরে আমার কাজ পড়ানো শেষ। আগে আমরা ইন্ডিভিজুয়াল আইটেম অনুসারে পড়াইছি, একদম স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা, মডেলটা, ডিজাইনটা আমরা দেখিয়ে দিলাম। আর এই প্রজেক্টটারই টোটাল সেট অফ ড্রয়িং, হয়তো আমরা কিছু ড্রয়িং তোমাকে, আর এই মডেলটা এখন ইঞ্জিনিয়ার হোসেন তোমাদেরকে মঞ্জু স্যারের কাছে দিয়ে দিবে, তোমার নিয়ে যাবো, কেমন? জি স্যার, জি স্যার। এইটাকে তোমরা দেখো কি কি গাড়াগাড়ি করে, তারপর আমরা আর 5টা বিল্ডিং দিব, 5টা গ্রুপকে মঞ্জু স্যারকে বলে ম্যাটেরিয়াল প্রপার্টি বা একটা দিয়ে 5 জনকে 5টা কভার করতে বলবো, করে জোন চেঞ্জ করে দেবো, এয়ার চেঞ্জ করে দেবো, সেই অনুসারে তোমরা মডেল করে ফেরত আসবে, আমাদেরকে ফেরত দিবে। আর কুইজ হবে খুব তাড়াতাড়ি, আর যেহেতু আমাদের 3 সপ্তাহ আছে, নেক্সট উইকে না তারপরের উইকে কুইজ দিতে হবে আমাদের। জি স্যার। স্যার আমাদের স্যার নেক্সট যে মানডে আছে স্যার, ওই মানডেতে যদি একটু রিইনফোর্সমেন্ট ডিটেইলিংটা নিয়ে একটু আলোচনা করতেন স্যার, যেদিন ক্লাসটা নেবেন আর কি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা তাহলে আমরা আজকে ছেড়ে দিই। তোমাদের কালকে কিসের ক্লাস টেস্ট? স্যার হাইড্রোলিক স্ট্রাকচারে স্যার। হাইড্রোলিক স্ট্রাকচার ওদের বাবা পড়ি না, আমরা হাইড্রোলিক স্ট্রাকচার নিয়ে সব বইয়ের সাথে মিটিং করলাম, জেটি বানাচ্ছি, জেটি ডিজাইন করতেছি। তাহলে কি শিখছো? ফোর্ডের জেটি বানাচ্ছে, বুঝছো? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। শিওর, বলো। স্যার, প্রশ্নটা ওই দিন এখানে ইনস্ট্রাক্টর ভাইয়া দেখাইছে আমাদেরকে, ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিং একটা অ্যাড করছিল লোড কম্বিনেশনের সাথে, ওটা কিভাবে ক্যালকুলেশন করব? ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিং লোড কম্বিনেশনটা কিভাবে ক্যালকুলেট করবা সেটা বলতেছো? না, অর্থাৎ ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিংটা আমরা তো ইএক্স আর ইউআই না, তুমি তো ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিংটা তোমার কি হবে? তুমি বলো তো আর্থকোয়েক লোডিংটা কি হবে ওখানে? এখানে স্যার। কম্পোনেন্টটা কি হবে? ডেড লোডের কম্পোনেন্ট হবে আর্থকোয়েকের সময়, কেমন? জি স্যার। এই তো ভার্টিক্যাল লোড মানে ডেড লোড, গ্র্যাভিটি লোড যেটা। ডেড লোড মানে সিসমিক ডেড লোড, যেটা যেখানে কোন সময় 25% লাইভ লোড থাকবে, কোন সময় 100% থাকবে, কোন সময় 50% থাকবে, সেই লাইভ লোডের অংশ সহ ডেড লোডের যে পার্টটা হবে সেটাই ভার্টিক্যাল আর্থকোয়েক কম্পোনেন্ট, কেমন? সিসমিক কোএফিশিয়েন্ট দ্বারা গুণ করলে যেটা হবে, ঠিক আছে? স্যার ক্লিয়ার হয়নি স্যার। আমি বললাম তোমার ভার্টিক্যাল লোড হচ্ছে বেসিক্যালি ডেড লোড, তার মানে সিসমিক কোএফিশিয়েন্ট আছে না আমার 0.2 0.28 0.38 এক একটা আছে না? জি স্যার। সিসমিক ডেড লোডকে সেটা দিয়ে গুণ করলে হয়ে গেল, ক্লিয়ার? ওইটাই ভার্টিক্যাল আর্থকোয়েক লোডিং। হ্যালো স্যার। আর কিছু বলবা? না স্যার। আচ্ছা তাহলে আবার নেক্সটে আমরা বললাম আজকে আপনি কিন্তু ক্লাস টেস্ট আছে, তোমরা আবার প্রশ্নগুলো সব একসাথে করে নিয়ে আসো। আমরা নেক্সট মানডেতে তোমাদের জন্য কি সকালে সুবিধা হয় না রাতে সন্ধ্যায় সুবিধা হয়? স্যার সকালে যদি ক্লাস না থাকে তাহলে স্যার সুবিধা আছে, আর যদি ক্লাস থাকে তাহলে সকালে সুবিধা ক্লাস আছে কিনা আমি তো বলতে পারবো না বাবা। ক্লাসে তো স্যার সকালে আপনার সুবিধা সকালে অনুসারে স্যার ক্লাস আছে স্যার আমাদের অবশ্য, মানে তাহলে তো সম্ভব না। আমরা দুইটা গ্রুপকে একসাথে করে আমার জন্য সুবিধা, তোমাদের আমার জন্য দেখাইলে সুবিধা হয়, তাই না? একজনকে লোক ইয়া করে, হ্যাঁ স্যার দুপুরের দিকে স্যার আমাদের জন্য ভালো হয় স্যার, 2টা থেকে। আমার একটা ক্লাস আছে এক গ্রুপের সাথে, আরেকটা গ্রুপের কি অবস্থা? স্যার আমরা এই সেকশনের সাথে স্যার আপনার সোমবারে ক্লাস আছে স্যার দুপুরে। আর বি সেকশনে ওদের ক্লাস আছে না আমার কবিরের সাথে, ডক্টর কবিরের সাথে? আমাদের বুধবারে সকালে ক্লাস। আমাদের বুধবারে সকালে ক্লাস আছে স্যার। না আমি বলছি আমার সাথে ক্লাস আছে, কিন্তু আমি একটা ক্লাস নিতে চাই তাড়াতাড়ি শেষ করে, কারণ আরো অনেক কাজ আছে, মানে তোমার ডাবল ক্লাস হয়ে যাচ্ছে, আজকে একটা সোমবার একটা, কারণ লাস্ট সোমবার গত সোমবারে আমাদের ইয়ার জন্য 21 ফেব্রুয়ারির জন্য মিস গেল। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার, মানে আমি ওই যে আপনার সুবিধা মতো সময়ের মধ্যে ওদের সাথে কথা বলে, আর কবির স্যারের ক্লাসগুলো হয়তো উনিও শিফট করতে পারে হয়তো চাইলে, তো সুবিধা মতো সময় করে কথা শিফট করতে বলাটা ভুল হবে।
আমরা একটা করতে পারি, দুই মঞ্জুকে বলে দিচ্ছি, মঞ্জু এটাকে ম্যাটেরিয়ালাইজ করো, জি যদি স্যার। সকালে না হয় সন্ধ্যার পরে আমরা নিয়ে নিব, ঠিক জি আছে? স্যার, স্যার, জি স্যার, জি স্যার, স্যার জি স্যার। আমাদের আর কবির স্যারের ক্লাস হবে না স্যার, আমাদের কুইজের ডেট হয়ে গেছে স্যার, শুধু এমনি আধা ঘন্টা আমাদের সাথে কথা বলে আমাদের কুইজটা কিভাবে হবে এটা বলবে শুধু স্যার। তাহলে আমরা 3:30 থেকে বা 3:45 থেকে আমরা ক্লাসটা শুরু করে দেবো, বিকালে হলে হোস্টেলের জন্য সুবিধা, অন্যদের জন্য সুবিধা, কেমন? জি স্যার, জি স্যার, এটাই ভালো হবে স্যার। ঠিক আছে, তাহলে কথা হলো সোমবারে আমরা 2:50 শুরু করবো হোস্টেল থেকে, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে, আজকে শেষ করি। জি স্যার। স্যার ওই যে তানভীর ভাই আমাকে এগুলা পাঠিয়ে দিলে একটু ভালো হ্যাঁ, হতো। পাঠাবে তো আমারটা বের করে দাও, তারপরে তো জি ঠিক ঠিক আছে, আছে, আল্লাহ thank you, হাফেজ। স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। মঞ্জু, সকালে তোমার সাথে দেখা হবে, তোমার সাথে দেখা করো আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সকালে, একদম আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, তোমরা তাহলে পড়াশোনা করো, আর পরে যেভাবে ফাইলটা স্যার আমাকে ফরওয়ার্ড করলে আমি তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? হয়ে যায় স্যার। Okay. স্যার আমার অ্যাটেন্ডেন্সটা স্যার আমার মিস হয়ে গেছে স্যার একটু। অ্যাটেন্ডেন্স মিস যদি হয়ে যায় তখন কি করবো? আমি 2বার অ্যাটেন্ডেন্স নিয়েছি, একবার তো এরপর তো সরি নেওয়া স্যার, যাচ্ছে আমি না, স্যার 34 এটার জন্য তারিখে পড়া যাবে না। স্যার। হ্যাঁ বলো। কুইজের বিষয়টা পরে বলি। আর কিন্তু আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলছি, তোমাদের মেজরিটি মার্কস কিন্তু এই ফাইল সাবমিশন যেটা দিবে, এই যে এখন বিল্ডিং এর জন্য, এটা কিন্তু এটাই মেজরিটি মার্কস গভর্ন করবে, ঠিক আছে? এটা কুইজের কোশ্চেনটা আমি পার্সোনালি স্যারকে বলবো যে কুইজের মার্কস কমাই দেওয়ার জন্য, কারণ এখানে যেহেতু আউটপুট বেস কাস্ট, তো স্যার যদি রাজি হয় দেখবে তোমাদের কুইজের মার্কস আমি কম রাখবো, আর হচ্ছে ম্যাক্সিমাম মার্কস তোমাদের থাকবে হচ্ছে ফাইল সাবমিশন আর হচ্ছে এই মডেল সাবমিশন বা যার লাগবে ডকুমেন্টস এগুলা, ঠিক আছে? আর এগুলো বিষয়ে আমরা পরে কথা বলবো না, সমস্যা। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকুক, ভালো থাকো তাহলে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।